সোমনাথ স্যার থেকে আমরা শুনবো। স্যার তো বলবেন, বিবেক উত্থান বার্তা আমরা নাম দিয়েছি, বিবেককে উত্থান করার জন্য স্যারের যা বার্তা তা আমরা শুনবো। আর একটি আমার বিশেষ অনুরোধ আছে, স্যার তো আপনি বলবেনই, তার সাথে এখানে আমরা সবাই প্রায় ডক্টর কালামের খুবই গুণমুগ্ধ ভক্ত। আপনি জীবনে তাকেও পেয়েছেন, সেখানেও কিছু যদি ঘটনা এরা শুনতে পায় তাহলে আমরাও খুব আনন্দিত হব। সর্বেরিয়া শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমের এই অনুষ্ঠানে তোমরা যে এখনো চুপচাপ বসে শুনছো, সেটা আমার কাছে একটু অবাক হওয়ার ব্যাপার আছে, আনন্দেরও ব্যাপার আছে। আনন্দের হচ্ছে যে ঠিক আছে, আমি যা বলবো চুপচাপ হয়েই শুনবে হয়তো। অবাক হওয়ার ব্যাপার হচ্ছে এই জন্যে যে আমি যদি তোমাদের বয়সী হতাম তাহলে এতটা চুপচাপ থাকতাম কিনা সন্দেহ আছে, কারণ সকাল থেকে অনুষ্ঠান চলছে তো, তারপর বক্তৃতা হয়েছে, এসব হয়েছে, নানান রকম হয়েছে। এইবারে একটু উসখুস, অস্বস্তি, একটু মনে হচ্ছে গল্প করে নিলে ভালো হয়, ডান দিক বাদিক, এটা নেই দেখে আমি একটু অবাকও হচ্ছি আর ভাবছি যে কি রে বাবা, এরা ছোট না বড় বুঝতে পারছি না। কিন্তু বয়সে ছোট হলেও মনের দিক থেকে বড় হলে বোধহয় এরকমই হয়। আরেকটা হচ্ছে যে যারা আয়োজন করেছে তাদের আর আপনি আজ্ঞে কি করে বলি, তাদেরও কৃতিত্ব যে এরকম একটা মানসিকতা কোথাও একটা তৈরি হয়েছে, যাতে করে যে হ্যাঁ শুনবো, ভালো কথা শুনবো, তাতে টায়ার্ড হব কেন, তাতে উসখুস করব কেন। এটা যদি কেউ করে থাকতে পারে, পার্থ এবং তার সহযোগীরা, আগে শুভব্রতর সঙ্গে আমার কথা হয়েছে, তারা এদের দাদা স্থানীয়, তো আমি ছেলে মেয়েদের সকলকে তো চিনি না, কিন্তু যারা অর্গানাইজ করেছে এবং যারা পার্টিসিপেট করছে সবাই মিলে এই সময়তে চুপচাপ বসে শুনছে। আর বক্তার সম্পর্কে অনেক ভালো ভালো কথা বলা হয়েছে, সেই জন্য হয়তো শুনছে, তাও জানি না, হয়তো 4-5 মিনিট বাদে সেই রেস্টটা কেটে যাবে, কিন্তু তবু এই মুহূর্তে যেটা শুনছে সেটা আমার কাছে ওই রকম কারণেই একটু বিস্ময় মিশ্রিত আনন্দের আছে। আর কিভাবে শুরু করব একটু ভাবছিলাম, কিন্তু পার্থ যেটা বলছে যে একটু কালামের কথা বলতে, আমরা ডক্টর কালাম বলতাম, আমি তো তার অধীনে কাজ করেছি, তাহলে ওই প্রসঙ্গ একটুখানি বলি, তারপরে স্বামীজির কথার মধ্যে আসবো, সেটা ভালোই হবে মনে হয়। আর ক্লাসে পড়ালে কি হয় যে কারোর কোনো প্রশ্ন থাকলে হাত তোলো, এখানে তো আর কারোর কোনো প্রশ্ন মাঝখান থেকে হবে না, তাই এই দুপুরের দিকে আরম্ভ করছি বলে বলছি যে কারোর আর বসে থাকতে ইচ্ছে করছে না এরকম হলেও হাত তুলবে, তাতে আমার দিক থেকে আপত্তির কিছু নেই। তো হাত তোলা মানে হচ্ছে যে ও চলে যাবে এখন, বা একটুখানি ঘুরে টুরে আসবে, এরকম একটা জেন্টলম্যানস এগ্রিমেন্ট থাকলে তাদের ঠিকঠাক হয় ব্যাপারটা। এবারে ডক্টর কালামের কাছে আমি যখন কাজ করেছি তখন হচ্ছে যে ওখানে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, নাম খুব ভারী ভারী। আসলে ব্যাপারটা হচ্ছে যে তারা ভারতের প্রতিরক্ষা সংক্রান্ত জিনিসপত্র তৈরি করেন, মিসাইল প্রভৃতি, প্রধানত মিসাইল। সেখানে আমি ডক্টর কালামকে দেখেছি অ্যাজ ডিরেক্টর, আমি তখন হায়দ্রাবাদে ছিলাম। তো তিনি একজন অদ্ভুত টাইপের মানুষ। আমি একটা নেভি ব্লু মতো প্যান্ট পরে আছি, উনি একটা কালচে ব্লু রঙের প্যান্ট পরতেন, আর তার সঙ্গে মোস্ট মিসম্যাচ, একেবারে একদমই ম্যাচ করছে না এরকম একটা ছাই ছাই রঙের জামা পরতেন। বলার উদ্দেশ্য হচ্ছে যে বাইরের দিক থেকে কিছুই চিত্তাকর্ষক নয়, কিছুই চিত্তাকর্ষক নয়। সর্বেরিয়াতেই হোক বা সাউথ আফ্রিকাতেই হোক বা সাউদাম্পটাউনেই হোক, এই মানুষকে ভিড়ের মধ্যে ছেড়ে দিলে লোকে তার দিকে তাকাবেও না যে কি একটা লোক। তিনি চাইলে ভালো করে ড্রেস আপ করতে পারতেন, কিন্তু আমি কোনোদিন করতে দেখিনি। কথাবার্তা যখন বলছেন তখন যে ইংলিশটা, সেটা হচ্ছে দক্ষিণ ভারতের মানুষ, তখন ম্যাড্রাস বলা হতো, এখন চেন্নাই, সেখানকার মানুষদের সাধারণত যে টানটা থাকে, সেটার ফলে আমরা যারা ইংরেজি মোটামুটি জানি তার পক্ষে বুঝতেও বেশ অসুবিধে ছিল। যারা টান আছে কথার মধ্যে এবং তাড়াতাড়ি বললে বুঝতে অসুবিধে হচ্ছে, সুতরাং তিনি যদি কথা বলেন এমনিতে তখন একটু সময় লাগে বুঝতে। তাহলে বাইরের দিক থেকে হচ্ছে কিচ্ছু বলবার মতো নেই, কিন্তু ভেতরের দিক থেকে ভগবান বলি, আল্লাহ বলি। রামকৃষ্ণ মিশনে বলা হয় যে ভগবান, আল্লাহ, গড এইসব তফাৎ করে লাভ নেই, যিনি আছেন তিনি আছেন। রামকৃষ্ণদেব কি সুন্দর উদাহরণ দিচ্ছেন, বলছেন একটা পুকুরের 4টে ঘাট, এইবার হাত তুলতে পারো যে কে কে জানো।
মানে এটার মধ্যে কোনো ইয়ে নেই, কিছু অসুবিধা কিছু নেই, নম্বর দেওয়া হবে না। পুকুরের 4টে ঘাটের গল্প জানা আছে, একজন হাত তুলেছে, ওই তো বাহ, অনেকগুলো উঠেছে। এবার যদি বলি একটু বলো দেখি, তখন বলে এই মরেছে, তো এই বিপদটা আসবে জানতাম না, সুতরাং সেই বিপদে ফেলবো না। কিন্তু পুকুরের 4টে ঘাটের গল্পটা হচ্ছে যে একটা পুকুরের 4টে ঘাট আছে, এবারে সেখানে একজন হিন্দু, একজন মুসলমান, একজন বলছে এটা হচ্ছে জল, জল, আরেকজন বলছেন পানি, আরেকজন বলছেন দিস ইজ ওয়াটার, আরেকটা মানুষ সে কেমিস্ট্রির লোক, সে বলছে অ্যাকোয়া। তো রামকৃষ্ণদেব বলছেন যে পুকুরের 4টে ঘাট এবং 4জন 4 রকম বলছে, তাই এরা কি নিজের মধ্যে ঝগড়া করবে নাকি? একই তো জল, আর যদি ঝগড়াঝাঁটি করে বড্ড হাসির কথা হবে। তার মানে হচ্ছে বয়স্ক লোক আর এই বলছে যে এটা জল নয় পানি, পানি নয় ওয়াটার, খেপে গেল নাকি? ঠিক সেই রকমই হচ্ছে যে যিনি কিনা এই মুহূর্তে আমরা এখানে বসে, আমারও বেশ হাওয়া লাগছে, ভালোই লাগছে, তাহলে এই যে বায়ু প্রবাহিত বেড়ে গেল আরো, তো বায়ু প্রবাহিত হচ্ছে যে কারণে, এটা কি হিন্দুর ভগবানের জন্য হচ্ছে না মুসলমানের আল্লাহর জন্য হচ্ছে? টোটালি হাস্যকর কথা। সুতরাং একজন আছেন, তাঁরই ইচ্ছে সবটা হচ্ছে। এবার যে লোকটা কপালে তিলক কাটে সে বলে আমার কৃষ্ণ কি আমার কালী কি আমার মহাদেব, আরেকজন বলে আমার আল্লাহ ইত্যাদি, কিন্তু আসলে একই সত্তা। তো এই ডক্টর কালামের কথা বলছিলাম যে ওই যে তিনি বাইরেটা একরকম, কি করে এই গড এবং পুকুর এসব কথায় এলাম এই জন্যে যে যিনি বায়ু প্রবাহিত করেন, যিনি হাওয়া দেন, যিনি প্রকৃতিকে মাঝে মাঝে উত্তপ্ত করে তোলেন, যিনি সেই উত্তপ্ত প্রকৃতির বুকে বাড়ি ধারা হয়ে ঝরে পড়েন, সেই তিনি হয়তো এই মানুষটার মধ্যে দিয়েছিলেন যে বাইরের দিক থেকে তুমি উল্লেখ করার মতো কিচ্ছু পাবে না, আর ভেতরের দিক থেকে যদি তুমি বলো ঘন্টার পর ঘন্টা বলবার মতো পাবে, এমন জিনিস ওর ভেতরে আমি দিয়ে দেবো। সেটা কি? সেটা হচ্ছে ইংরেজিতে যাকে বলে চার্মিং অ্যান্ড ম্যাগনেটিক পার্সোনালিটি, একটা চৌম্বক ব্যক্তিত্ব। আমার যখন প্রথম ওনার সঙ্গে সাক্ষাৎ হয়, তখন আমি গ্র্যাজুয়েশন শেষ করেছি ইঞ্জিনিয়ারিং এ করে, পোস্ট গ্র্যাজুয়েশনে ঢুকবো এরকম একটা অবস্থা। তার মানে বয়স কত হবে, 16 আর 2 18 আর 4 22 এরকম আর কি, 22 বছরের কাছাকাছি এরকম সময়তে, 22-23 বছর মতো হবে। তো এই সময়ে আমরা দুজন ছেলে দুজন মেয়ে, আমরা মিলে ওই ডিফেন্সের আন্ডারে একটা প্রজেক্ট করব, এরকম একটা কথা হচ্ছে। সেই সময় ডক্টর কালামের সঙ্গে প্রথম মোলাকাত, ওই রকমই দেখলাম, যেমন তখন দেখেছি তারপরে বরাবরই দেখেছি, এরকম কালচে কালচে নীলচে নীলচে মিলে আরেক কি ধরনের বস্তু পড়ে আছেন। সেই তিনি কথা বলতে যখন আরম্ভ করছেন, আমাকে বলেন যে ইংলিশে বলেন যে হ্যাঁ তুমি কি করছো বলো। আমি যখন সেটা বলছি যে স্যার আমি এইটা কিছুটা বলার পরেই আমার পাশের অন্য যে ছেলে তাকে বলি ইয়েস ইউ, আবার সে যখন কিছুটা বলছে তখন ওই মেয়েদেরকে বলেন। আমি ভাবলাম যে আমি প্রথমে বলেছিলাম যে বলাটার মধ্যে কি ঠিকঠাক হলো না, বুঝিয়ে বলতে পারিনি, উনি কোনো কারণে অসন্তুষ্ট হয়েছেন। মাঝখান থেকে আবার পাশের বন্ধুকে জিজ্ঞেস করলেন, তো পরে বুঝেছিলাম যে ওরই বাপরে বাপ, এই লোকে যাকে বলে যে হাঁ করলে বুঝে যায় যে কি বলতে চাইছে, ইনি সেই ধরনের মানুষ এবং জীবনের একটা সেকেন্ডও নষ্ট করবার লোক নন, যে শুধু তোমার জন্য সৌজন্য, যেমন আমরা করি না যে কেমন আছো, সে বলে হ্যাঁ ভালো আছি, আপনি, এই যেন এইটা বলে যেন ওটা পেলাম আর কি। তো এটা হচ্ছে একটা সৌজন্যের মতো। আবার কলকাতা শহরে অনেক সময় হয় আপনি বলতে সে বললো আর বলবেন না, দাঁতের ব্যথায়, ততক্ষণ একটা বাস ধরে ও বেরিয়ে চলে গেছে। যা ওই যে জিজ্ঞেস করেছিল আর কি সৌজন্যমূলক, তো সে আর নেই, তাকে দাঁতের ব্যথার সময় অতটা টাইম নেই। কিন্তু ডক্টর কালাম এইরকম এই পোশাকি মেকি সৌজন্যের ধার ধারতেন না। তোমায় জিজ্ঞেস করেছি, তোমার যে বলা হয়ে গেছে পাশের জনকে, তারপর পাশের জনকে, তারপর পাশের জনকে। পরবর্তীকালেও দেখেছি একেবারে মানে শিডিউলের মধ্যে কাজ করা, এবং কাজটাকে এই যে লোকে বলে না যে বিবেকানন্দ বলে গেছেন কাজটাই পুজো, এই কাজটাই পুজো, এইরকম মানুষকে আমি দেখেছি ডক্টর কালামে। এখন উনি বিবেকানন্দের দ্বারা ইন্সপায়ার্ড কি না আজকের অনুষ্ঠানে সেসবে যাচ্ছিই না, কিন্তু আমার চোখে দেখা একজন লোক যিনি কিনা ভাবতে ভালো লাগে যে যখন মসজিদে নামাজ পড়েছেন তখন যে ডেডিকেশন নিয়ে করেছেন, সেই ডেডিকেশন নিয়ে একটা মিসাইল টেকনোলজির কথা ভেবেছেন, কতগুলো ইয়াং ছেলে মেয়ের সঙ্গে কথা বলার সময় সেই ডেডিকেশন, যে উপরওয়ালা বা আল্লাহর প্রতি আমার যে আনুগত্য, যে নিবেদন, যে শৃঙ্খলা,
যে কর্তব্য পরায়ণতা, সেটা আমার হাঁটুর বয়সী কয়েকটা ছেলে মেয়ের সঙ্গে কাজ করবার সময়ও তাই, সহকর্মীর সঙ্গেও তাই, সিনিয়রদের সঙ্গেও তাই। এই জীবনটা জুড়ে যে একটা উপাসনার ভাব, ইউ কল ইট উপাসনা, ওয়ার্শিপ, এনিথিং, সেইটা ওনার মধ্যে আমি অসাধারণভাবে দেখেছি। এক। দুই হচ্ছে ভারতবর্ষ সম্পর্কে একটা বিরাট চিন্তা ভাবনা। মুসলমান লোক ভারতের কথা ভাববে, এইটা এখনকার দিনে ক্রমশ গোল গোল হয়ে যাচ্ছে। তোমাদের কাছে সংকোচ না করে এবং বিতর্ক না তৈরি করে বলতে চাই যে হিন্দু মুসলমান নিয়ে আমাদের এই দেশটা, এবং আজ থেকে 10 বছর 15 বছর আগেও যে সুস্থিতিটা ছিল, সেই সুস্থিতিটা অনেকটা ঘেঁটে যাচ্ছে যে ও তোমরা হিন্দু, আচ্ছা তাহলে একরকম, তোমরা মুসলমান তাহলে আরেক রকম। মুসলমানের মধ্যে দুষ্টু বুদ্ধিযুক্ত লোক আছে, হিন্দুর মধ্যে দুষ্টু বুদ্ধিযুক্ত লোক আছে, আবার উভয় তরফেই নমস্য ব্যক্তি আছেন। তাহলে আমি কি করে আলাদা করে রাখবো যে এইরকম এইরকম? ভারতবর্ষ মানেই হচ্ছে যে সকলকে নিয়ে একটা অদ্ভুত অস্তিত্ব। আমি যদি ক্লাসিক্যাল মিউজিকের ভক্ত হই আর যদি ভাবি যে ইউটিউব কি অন্য কোনো জায়গায় মুসলিম আর্টিস্ট যেখানে করেছেন ওগুলোকে সরিয়ে রাখবো, তাহলে আমার কিছু করে লাভ নেই কিছু। কি অসামান্য কন্ট্রিবিউশন আছে, যুগলবন্দি হচ্ছে। মানে এখানে বলতেও খারাপ লাগে যে একজন হিন্দু একজন মুসলমান, কিন্তু ঘটছে তো। যে ভয়েস যিনি দিচ্ছেন তিনি হয়তো হিন্দু মানুষ, আর তার সঙ্গে তবলায় সঙ্গত করছেন মুসলমান। এখানে হিন্দু মুসলমান কথাটাই ওই মঞ্চে পুরো মার খেয়ে যাবে, যে অপ্রাসঙ্গিক। তেমনি ভারতবর্ষের যে জাতীয় মঞ্চ, দ্য ন্যাশনাল প্ল্যাটফর্ম অফ মাদার ইন্ডিয়া, সেখানে এ হিন্দু এ মুসলমান এই জায়গাটাকে যত আমি খুঁচিয়ে তুলবো, তত ভারতবর্ষের ক্ষতি করব, নিজের ক্ষতি করব, নিজের পরিবারের ক্ষতি করব। রাজনীতি থাকবে, কিন্তু সেটা যদি ইউনিফাই করতে না পারলো তাহলে কিসের রাজনীতি? ডক্টর কালামে ফিরবো, মাঝখানে এই কথাগুলো ভাবছি যে দুটো ভাইয়ের মধ্যে যদি ঝগড়া থাকে, আর আমি যদি একজন বিখ্যাত মানুষ হই, আমি কি এই কুকর্মটা করব যে দুটো ভাইয়ের মধ্যে ঝগড়াটাকে আমি বাড়িয়ে দিলাম? আমি যদি সত্যি একজন ভালো লোক হই, তাহলে আমার হচ্ছে যে ও প্যাচ আপ করো ওদের দুজনের মধ্যে, যাতে আগের মতো হয়ে যায়, ওদের বাবা মা যদি খুশি হয়। এবং সেটা যদি করতে পারি, লোকে নিশ্চয়ই বলবে যে হ্যাঁ উনি ভালো লোক, এদের মধ্যে যে ঝগড়াঝাটি ছিল সেটা মিটিয়ে দিয়েছেন। হিন্দু মুসলমান এইরকম ভাবেই ঠিক ভাইয়ের মতো, ভাই বোনের মতো এই দেশে বহু দশক বহু শতক ধরে থেকেছে। আবারও বলছি, যদি দাঁড়িপাল্লায় দেখি যে কে বেশি দুষ্টুমি করেছে, বদমাইশি করেছে, একটা দিকে হয়তো কমে যাবে, একটা দিকে ভারটা বেশি পড়বে, কিন্তু আমি বাজে লোক বলে প্রতিপন্ন হব যদি ওই যে ঝগড়াঝাটি আছে, ওই যে ঘর্ষণগুলো আছে, সেগুলো আরো যদি বাড়িয়ে তুলি। লেট আস কাম ব্যাক টু ডক্টর কালাম, যে তিনি ওই হিন্দু মুসলমান বিভাজন কিছু করেননি, এবং তাঁর সমস্ত জীবন দিয়ে ওই ভারতবর্ষের কথা ভেবেছেন। ওইখান থেকে এই প্রসঙ্গে চলে গিয়েছিলাম, যে ভারতবর্ষের কথা ভেবেছেন এবং ভারতের উন্নয়নের কথা ভেবেছেন। তাতে মুসলমান কি আছে? আমি তো ভারতবর্ষের সন্তান। একটা মেস, মানে যেখানে তোমার খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে, অফিসার্স মেস, আমি তখন ওইখানে থাকতাম না। তো ওই মেসটা যিনি চালাতেন, সেই মানুষটি একদিন আমাকে বলছেন যে গতকাল জানেন ডক্টর কালাম এসেছিলেন। ডক্টর কালাম প্রায়ই আসতেন, যে যেখানে সবাই মিলে খাওয়া দাওয়া হচ্ছে, আজকে দুপুরটা ওইখানে খাবো। তো উনি যখন আসতেন, আমি কখনো দেখিনি ওনার সঙ্গে 14খানা গাড়ি আর সব ব্ল্যাক ক্যাট সঙ্গে সঙ্গে নামছে, কোনোদিন দেখিনি। রাষ্ট্রপতি হওয়ার পর কিছুটা ওনাকে নিতে হয়েছে বাধ্য হয়ে, আদারওয়াইজ একদম সাধারণ মানুষের মতো হাঁটতেন। যেদিনকে উনি এসেছিলেন আমি সেদিন ছিলাম না ওই স্পটে। পরে ওই মেস যে চালায়, যেভাবে হোক আমার সঙ্গে তাদের খুব সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল, যে আমি কোন পদ, সে কোন পদ, এইসব ভেবে বিপদ তৈরি করেনি আমার পক্ষে। তো সে ভদ্রলোক আমাকে বলছেন, জানেন ডক্টর কালাম কালকে এসেছিলেন, ওহ কি মনের মানুষ, কি সুন্দর কথা বললেন, ইত্যাদি ইত্যাদি। ওইখান থেকে বোঝা যায় যে ওই মেস যে লোকটা চালায়, চাল ডালের হিসেব করে, আজ কি মেনু হবে, কাল কি মেনু হবে, কোন সাহেব কি খেতে ভালোবাসে, এই সব নিয়েই যার জীবনটা চলে যায়, তার সঙ্গে ডক্টর কালাম কি মিসাইল টেকনোলজি নিয়ে আলোচনা করেছেন নাকি? কিন্তু তাহলে লোকটার মুখে এত হাসি কেন? লোকটার মুখে এত প্রসন্নতা, এত হাসি, এত আবেগ, এত উৎসাহ, এই জন্যে যে ডক্টর কালাম হি নিউ হাউ টু স্পিক টু পিপল হার্ট টু হার্ট। এটা একটা বিরাট গুণ। আমি, তুমি, তোমরা যে বিরাট শিক্ষিত হয়ে যাই, আর পাড়ার লোক যদি দূরে দূরে সরে যায়, যে ওরে বাবা কথা বলতে ভয় লাগে, তাহলে তো পুরো ম্যাসাকার হয়ে গেল। আমি একটা সাধারণ মানুষের সঙ্গে মিশতে পারবো না, আমার শিক্ষা আমাকে ওইরকম ভাবে অন্যদের থেকে তফাৎ করে দিল।
ডক্টর কালামের মধ্যে ওই মানুষের সঙ্গে মেশার অদ্ভুত ক্ষমতা। সুতরাং ওই যে বলছিলাম যে একটা পুজোর ভাব, উপাসনার ভাব, যে একটা মেস যে চালায় ও তো একটা মানুষ, তো তাহলে আমার ওর সঙ্গে 5 মিনিট কথা বলবার কোনো জায়গা থাকবে না? সেই জায়গাটা এমনই যে সে পরের দিন সে আমাকে ডেকে বলছে যে ও স্যারের সঙ্গে কালকে কথা বলে দারুণ লেগেছে। তোমাদের যাদের বয়স কম, ওই যে বলছিলাম বাইরের দিক থেকে বয়স কম, ভেতরের দিক থেকে নিশ্চয়ই একটা ম্যাচুরিটি আছে, নাহলে এরকম সুন্দর সভা সফল হতো না। তাদের সঙ্গে এটা শেয়ার করে আনন্দ আছে। সেটা হলো যে আমাদের লেখাপড়া যেমন আমাদেরকে আত্মনিয়োগ করাবে কোনো একটা পার্টিকুলার পারপাসে। কেউ ডাক্তারি শিখতে চাইছে, কেউ ফ্যাশন মডেলিং শিখতে চাইছে, নাথিং রং অ্যাবাউট ইট। কেউ সিনেমা এডিটিং শিখতে চাইছে, কারুর বাংলা কবিতায় অনুরাগ আছে, কারুর বাবা অ্যাকাউন্টসের লোক বলে সে কমার্সের দিকে যাচ্ছে, নানান রকম হতে পারে। তো এই যে যেদিকে যাচ্ছে সেই দিকটাতে সে খুব মনোযোগ দিয়ে একটা নিজের ক্যারিয়ার গড়ে তুলছে, এবং যখন সেটাকে গড়ে তুলছে তখন ও সরস্বতী পুজোর সময়, ও দুর্গা পুজোর অষ্টমীর সময় যে মনোভাব নিয়ে দেবতা বা দেবীর কাছে নিজেকে সাবমিট করে, ঠিক সেই রকমই মনে হচ্ছে ওর পড়াশোনার সময়। যে পড়াশোনার সময় ছেলেটার অদ্ভুত নিষ্ঠা, মেয়েটা এমনি 5 রকম ইয়ে করে, গল্প টল্প করে বন্ধু বান্ধবের সঙ্গে, কিন্তু পড়াশোনার সময় দারুণ। হোয়াট ইজ দ্য মিনিং অফ দারুণ? দারুণের মানেটা হচ্ছে ওই পুজো আচ্চার সময় যে শুদ্ধতা নিয়ে, যে আত্মনিয়োগ নিয়ে নিজেকে ওটার মধ্যে পুরো দিয়ে দেয়। একটা আলপনা তৈরি করছে কেউ, হয়তো পুষ্পাঞ্জলির ফুল সাজাচ্ছে কেউ, হয়তো আমি হিন্দু বলে এইসব লাইনে কথা বলতে পারি। মুসলমান মানুষ তিনি তার মতো যখন উপাসনা করছেন, তার যে প্রস্তুতি, এইটা ভূগোল পড়বার সময় কি বিজ্ঞান পড়বার সময় কি বাণিজ্যের কোনো বিষয় পড়বার সময় যার মধ্যে আছে, সে বুঝতে হবে ও বয়স যাই হোক সে একজন বড় মাপের মানুষ হওয়ার দিকে এগুচ্ছে। এইটা একটা দিক। আর একটা দিক হচ্ছে ওই যেটা বলছিলাম, যে লেখাপড়া আমাকে অন্যদের সঙ্গে তফাৎ করে দিচ্ছে কিনা, অন্যদের থেকে দূরে সরিয়ে দিচ্ছে কিনা। স্বামী বিবেকানন্দ যখন বিদেশ থেকে ভারতবর্ষে ফিরেছেন, সে কি সাংঘাতিক একটা পরিবেশ, অসাধারণ পরিবেশ। বজবজ থেকে ট্রেনে করে তিনি এসছেন শিয়ালদা স্টেশনে, এবং তখন গাড়ি বলতে ঘোড়ার গাড়ি, 2টো ঘোড়া, আর গাড়ি রয়েছে একটা সুসজ্জিত গাড়ি। সেই গাড়িতে করে স্বামী বিবেকানন্দ এগোবেন, আর চারিদিক ফুল মালা লতা পাতায় সমস্ত রাস্তাঘাট, রাস্তার ধারে বাড়ি সমস্ত সাজানো আছে। কোথায় এটা? এটা হচ্ছে শিয়ালদা স্টেশনে। যার নাম শোনোনি এরকম কেউ নেই হয়তো, বা অনেকে আছে যা বহুবার গেছে। সেই শিয়ালদা স্টেশনে স্বামী বিবেকানন্দের জন্য এই সমস্ত সেট করা রয়েছে। এবার উনি যখন নামলেন তখন তার বয়স কত? 1863-তে তার জন্ম, 1893-তে শিকাগোতে বক্তৃতা দিয়েছেন। তাহলে হলো 93 থেকে 63 বাদ দিলে হচ্ছে 30, আর 1897-তে ভারতবর্ষে কলকাতায় এসছেন, আরো 4 যোগ করলে 34 বছর বয়স। 34 বছরের একজন ইয়াং ছেলে। তিনি যখন ওই গেরুয়া পড়া, তিনি যখন স্টেশনে নামছেন, তখন যে ছেলেরা ছিল, ইয়াং ছেলেরা, ভাবতে ভালো লাগে যে তোমরা তাদেরই প্রতিনিধি একরকম। সেই তাদের মধ্যে যে মানসিকতা ছিল, সেখানে ছেলেরাই ছিল, মেয়েরা সেই সময় বেরোতো না। কিন্তু আজকের সভায় যে মেয়ে রয়েছে, যে ছেলে রয়েছে, আমি ভাবতে চাইবো, কল্পনা করতে চাইবো, কল্পনার পাখিকে পাখা মেলবার জন্যে, পক্ষ বিস্তারের জন্য স্বাধীনতা দিতে চাই আমরা। ভাবতে চাইবো যে যে মেয়ে রয়েছে, যে ছেলে রয়েছে, ওই সেদিনকে স্বামী বিবেকানন্দকে অভ্যর্থনা জানানোর জন্য, বরণ করবার জন্য যে ছেলেরা ছিল, সেই তাদেরই প্রতিনিধি তোমরা। কারণ এই বক্তার বক্তৃতা শুধু তো শুনছো না, মনের মধ্যে স্বামী বিবেকানন্দের প্রতি একটা ফিলিং আছে, সেই জায়গার থেকে এসছো। এবং ঠিক আছে, বক্তা বলছেন স্বামীজির কথা শুনছি। সো আই লাভ টু বিলিভ দ্যাট the young crowd which was present at Shialda station is being represented by you people right now. সেটা ঘটছে। এবার সেই ছেলেরা কি করলো? ছেলেরা বললো স্বামীজিকে দেখে একটা এমন, মানে সূর্যের দীপ্তি নিয়ে একটা মানুষ আসছে, শুধু সূর্যের দিকে তাকানো যায় না, চোখ পুড়ে যায়, কিন্তু এর দিকে তাকানো যায়, এর পায়ে নত হতে ইচ্ছে করে, একে নিজের বড় দাদার মতো ভাবতে ইচ্ছে করে, জাস্ট বাই শিয়ার অ্যাপিয়ারেন্স। ছেলেরা যেটা করলো তার জন্য টিচাররা প্রস্তুত ছিলেন না, অন্যরা প্রস্তুত ছিল না, কিন্তু ইটস আ নাইস থিং। তারা বললো যে ঘোড়া খুলে দেবো, ঘোড়া খুলে দিয়ে ওনার গাড়িকে আমরা টানতে টানতে নিয়ে যাবো। অ্যান্ড ইট রিয়েলি ডিড হ্যাপেন অ্যাট শিয়ালদা স্টেশন অন 19th of February 1897। তারা ঘোড়া খুলে দিয়ে, আর সত্যি সত্যি একজন মানুষ যদি থাকেন তার সঙ্গে 3-4 জন সঙ্গী সাথী ছিলেন, খুব যে ওয়েট হবে তা নয়, আর সেটা যুবকদের কাছে তো কোনো ঘটনা নয়।
সুতরাং ওই দড়িটা নিয়ে তারা টানতে 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 স্লোলি দে স্টার্টেড পুলিং দ্য ক্যারেজ ইন হুইচ বিবেকানন্দ ওয়াজ সিটেড, এবং তারা তাকে নিয়ে যাচ্ছে। এই বীরের মতো বিবেকানন্দ এগোচ্ছেন। এটা একটা অসাধারণ দৃশ্য যে হ্যাঁ, একে বলে নেতা, একে বলে মানুষের মনের অধিনায়ক। যখন কেউ ওরকম ভাবে এগোচ্ছেন তখন বুঝতে হবে যে প্রত্যেকের সঙ্গে একটা মানসিক নৈকট্য তার তৈরি হয়েছে। যিনি শিকাগোতে ওই রকম চমৎকার ইংলিশে বক্তৃতা দিয়েছেন, দেখো আজকে শিয়ালদা স্টেশন, গরিব ভারতবর্ষ, ব্রিটিশের প্রধানত ভারতবর্ষ, সেখানে যে ছেলেগুলো হয়তো খবর নিলে দেখা যাবে দুবেলা ভালো মতো খেতেও পারে না, কারণ ব্রিটিশ ইন্ডিয়া ভীষণ দারিদ্র ছিল। সেই তারা বলছে যে আমাদের যে গায়ের শক্তি রয়েছে সেটা দিয়ে ওকে টানতে টানতে নিয়ে যাবো। সো বিবেকানন্দ হ্যাজ এস্টাবলিশড আ গোল্ডেন কানেকশন উইথ ইয়াং পিপল। এবং তখনও পর্যন্ত তিনি কোনো কথা বলেননি, কিন্তু তার অ্যাপিয়ারেন্সের দিক দিয়ে একে বলে শিক্ষিত মানুষ। শুধু গেরুয়ার পোশাকটা ভাবছি না, শিক্ষিত মানুষ, উঁচু দরের মানুষ। তার বয়স 34 হতে পারে, কিন্তু 94তেও কারো এই ম্যাচিওরিটি আসে কিনা সন্দেহ। কিন্তু এলে ভালো যে তিনি ওই রকম স্কলার, ওই রকম পৃথিবীর পণ্ডিতদের কাছে আবেদন রাখতে পারেন। আর এই দেখো কতগুলো ইয়াং ছেলে, তারা ওকে এত ভালোবাসছে এবং টানতে টানতে নিয়ে যাচ্ছে। ওয়ান্স এগেন ব্যাক টু ডক্টর কালাম, যে তিনি ওই মেসের মানুষটার সঙ্গে কথা বলছেন এবং তার সঙ্গে যে সহমর্মিতার জায়গা রয়েছে সেটা অসাধারণ। এইটা প্রমাণ করছে যে ইনি যে মিসাইল টেকনোলজি নিয়ে কাজ করেন, মিসাইল সাঁ করে উপরের দিকে চলে যায়। কিন্তু ওই মেসের একটা লোক, আর শুধু মেসের লোক বলে বলছি না, বারবার আমি বিভিন্ন শ্রেণীর মানুষের কথা দেখেছি যে ডক্টর কালাম বলে একবার মুখ চোখ আলোকিত হয়ে যায়। তাহলে ওই যিনি কিনা ঊর্ধ্বাকাশের বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে গবেষণা করেন, তিনি এই মাটিতেও থাকতে জানেন, মাটির মানুষদের সঙ্গে কথা বলতে ভালোবাসেন। আমি নিজে ভাবিনি যে একটা আপত্তি উঠবে, সেটা হচ্ছে যে এই যে মিসাইল নিয়ে কাজ করছে। আচ্ছা, মিসাইল মানে কি করে ব্যাপারটা? মিসাইল মানে তো গিয়ে ধ্বংস করে দেয়। অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল আছে, যেটাকে যদি একটা জায়গা থেকে লঞ্চ করা হলো, এমনই টেকনোলজি রয়েছে যেখানে কি হয় যে ওই মিসাইলটা যাবে এবং যে লোকটা লঞ্চ করলো, যেখান থেকে কিনা ওর উৎক্ষিপ্ত হলো, আর তোমাকে ফিরে তাকাতে হবে না, এখন গিয়ে তুমি চা বিস্কুটও খেতে পারো। মানেটা কি? মানেটা হচ্ছে যে ওই মিসাইল যখন যাবে, ওর ভেতরে যে বন্দোবস্তটা আছে, তাতে করে যে ট্যাঙ্কটাকে ওর টার্গেট করেছে, সেই ট্যাঙ্ক যাই মুভ করুক না কেন ওইটাকে কাপ করে ধরবে। যেমন ভাবে বেড়ালে ইঁদুর ধরে, যে ইঁদুরটা যাচ্ছে কিন্তু বেড়ালের সেই বুদ্ধিটা আছে যে ওইখান থেকে কাপ করে ধরবে। এখন বেড়াল ইঁদুরে বোঝানো সোজা আছে, কিন্তু একটা মিসাইল তুমি ছেড়ে দিয়েছো, তো তুমি যদি হাতে করে একটা ইঁট মারো, ও গিয়ে আর ডান দিক বাদিক করতে পারে নাকি? কিন্তু এখানে ওর ভেতরে এমন একটা টেকনোলজি আছে, যে টেকনোলজিটার বিস্তারিত আলোচনার ক্ষেত্র নয়, কিন্তু এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে আরো উন্নত হয়ে গেছে, যে যেখানে কিনা বলা হয় ফায়ার অ্যান্ড ফরগেট। আমি ফায়ার করে দেবো, আই ক্যান জাস্ট ফরগেট, আই ক্যান সিট রিল্যাক্সড, ও গিয়ে ওর লক্ষ্যবস্তুতে আঘাত করবে। আপত্তিটা হচ্ছে যে এই যে বলা হচ্ছে ডক্টর কালাম খুব ভালো মানুষ, ও তা, কিন্তু মিসাইল ওই অ্যাটাক করবে, এটা শুনলে মন খারাপ লেগে যাচ্ছে। যে একটা ট্যাঙ্ককে গিয়ে মারবে, তার মানে কিছু প্রাণহানির প্রসঙ্গ আছে ইত্যাদি। আমাদের বিশ্ববিদ্যালয়ের একটি মেয়ে একজন প্রবীণ অধ্যাপককে জিজ্ঞেস করেছিল, যে তিনি অনেকদিন হলো রিটায়ার করে গেছেন, তাকে জিজ্ঞেস করেছিল, আমি জানতাম না, সেই স্যারই আমাকে বললেন যে জানো, একটা মেয়ে এসে জিজ্ঞেস করেছে যে এই সমস্ত মিসাইল আর মারপিট, দাঙ্গা, মারপিট এবং মানুষ প্রাণহানি, এটা কি ভালো? আমি বললাম, স্যার আপনি কি বললেন? বলছেন, উনি খুব সুরসিক মানুষ ছিলেন, অত্যন্ত ধীরে ধীরে কথা বলতেন, একজন সজ্জন। বলছেন যে আমি মেয়েটাকে বললাম যে দেখ তুই হাতে নখ রাখিস, ও লজ্জা পেয়ে গেল, গিয়ে বলে হ্যাঁ রাখি। তো বললে যে কেন, প্রতিরক্ষার একটা ব্যাপার আছে তো? বলে হ্যাঁ স্যার আছে। বলে ওই তার মানে তো তুই যে সকলকে আঘাত করছিস তা তো না, কিন্তু একটা প্রতিরক্ষা তো রাখতে হয়। তেমনি প্রত্যেক দেশের একটা প্রতিরক্ষার জায়গা থাকতে হয়, এবং সেই জন্য মিসাইলটা প্রয়োজন। আমি বললাম, তারপর স্যার বলে, স্যার ও খুব খুশি হয়ে চলে গেল। তারপরে তো এই যে ভারত একটা প্রতিরক্ষার জায়গা, সেইখান থেকে এই টেকনোলজি, এবং সেই টেকনোলজি হচ্ছে তোমরা জানবে, হয়তো অনেকে জানো, যে সারা পৃথিবীতে খুব অ্যাডভান্স টেকনোলজিগুলোর মধ্যে একটা হচ্ছে মিসাইল টেকনোলজি। সমস্ত পুরো মানুষের ব্রেনের মধ্যে যা যা তথ্য প্রযুক্তি আছে, তার একটা বিরাট অ্যাপ্লিকেশনের জায়গা হচ্ছে ওইটা। সেইটা নিয়ে যিনি কাজ করছেন, তিনি সাধারণ গরিব গুরব মানুষের সঙ্গে কথা বলছেন। একবার ওনাকে ডাকা হয়েছিল একটা ল্যাবরেটরিতে, এই জায়গাটাতে আসবো। সেই ল্যাবরেটরিতে সব জিনিসপত্র তৈরি হয়, ডিফেন্সের ল্যাবরেটরি, এবং সেখানে এমন একটা কিছু তৈরি করতে হবে যেটা খুব হালকা, এবং ইংলিশে বলে যেটা খুব রোবাস্ট।
তো সেখানে গিয়ে একটা নাটকীয় ঘটনা ঘটে গেল, যার সঙ্গে আবার একটা বাচ্চা মেয়ের সম্পর্ক আছে। আর এই বাচ্চা মেয়ে লোক থেকে তো বড়দের ব্যাপার না, এর সঙ্গে একটা বাচ্চা মেয়ের সম্পর্ক আছে, এবং সেটা ডক্টর কালামের জীবনের একটা অসামান্য উপাখ্যান। সেইখানে আসার আগে ভাবছি যে স্বামী বিবেকানন্দ এইরকম ভারতবর্ষকে দেখিয়েছেন। আমি যখন হায়দ্রাবাদে ছিলাম তখন হায়দ্রাবাদের যে রামকৃষ্ণ মিশন এখনো সেখানে আছে, ইন্দিরা পার্ক বলে একটা জায়গা আছে, মোটামুটি তার একদম খুব কাছে হায়দ্রাবাদের রামকৃষ্ণ মিশন। তো ওখানে ডক্টর কালাম মাঝে মাঝে যেতেন। তখন প্রেসিডেন্ট ছিলেন ওখানকার, অধ্যক্ষ ছিলেন স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ, যিনি সারা পৃথিবীতে পরিচিত একজন বিদগ্ধ সন্ন্যাসী এবং বক্তা রূপে। আর ডক্টর কালামের স্বামী বিবেকানন্দের প্রতি প্রচন্ড ভালোবাসা এবং শ্রদ্ধা প্রণাম ছিল। কিন্তু আমি অঙ্কের মতো করে, আমি যদিও বিজ্ঞানের মানুষ, কিন্তু আমি অঙ্কের মতো করে বলতে পারবো না যে ওনার মনোজগতে স্বামী বিবেকানন্দ 90% না 70% না কিসে, তো কারোরই বলা যায় না, কিন্তু বিরাট শ্রদ্ধা ছিল। স্বামী বিবেকানন্দ এইরকম মানুষ চেয়েছেন, স্বামী বিবেকানন্দ চাইছেন সেই রকম মানুষ যে কিনা লৌকিক দিক থেকে, জগৎ জীবনের দিক থেকে দাঁড়াবে, ভালো ছেলে হবে, ভালো মেয়ে হবে, এবং সেটা তার পেশাগত দিক থেকে। একজনের যদি কোনো পেশাগত দিক থেকে কিছু না থাকে, লেখাপড়ায় ভালো নয়, চাকরি বাকরির চেষ্টা করছে না, চাকরি বাকরির চেষ্টা করলেই কি পাবে তা নয়, কঠিন, কিন্তু চাকরি বাকরির জন্য লড়ে যাচ্ছে। বহু ছেলে মেয়ে আছে যেখানে সবাই বলেছে দূর, কি বলে, এমপ্লয়মেন্টের অবস্থা খুব খারাপ, এই সরকার বলো আগের সরকার বলো, রাজনীতিকে পুরো সরিয়ে রেখে বলছি, যে লেখাপড়ার অবস্থা খারাপ, কি যে হবে, আমাদের সামনে অন্ধকার। সেইখানে জানলা দিয়ে অল্প আলো আসে সূর্যের, এইরকম ঘরে বসেও বহু ছেলে এবং বহু মেয়ে, এই জমানা আগের জমানা, সেইখানে চাকরি পেয়েছে, সসম্মানে আর্ন করছে, বাবা মায়ের মুখে হাসি ফোটাচ্ছে। এটা মানে এই জন্য বলতে চাইছি যে এই সরকার দায়ী, এই এখনকার সমাজ ব্যবস্থা দায়ী, অমুক তুসুক, এইসব গল্প, এই সমস্ত প্রসঙ্গ আক্ষেপ যেমন আছে, তেমনি একটা ছেলে বা মেয়ে নিজেকে যদি সম্পূর্ণরূপে নিয়োগ করে, তাহলে কোথায় যে পাথরেও ফুল ফুটবে ইউড নেভার নো। সেই জায়গায় স্বামী বিবেকানন্দ আমাদের খুব করে এই ভরসাটা দিচ্ছেন যে জীবন যুদ্ধ, জীবনের সবসময় যুদ্ধ আছে, সেই যুদ্ধটাকে তোমায় নিতে হবে এবং নিজের পায়ে দাঁড়াতে হবে আত্মবিশ্বাসে বলিয়ান হয়ে। একটা মানুষ যদি নিজের উপরেতে ভরসা করে, তাহলে সে কতদূর যেতে পারে সেটা তার বাবা মাও জানে না, সে নিজেও জানে না। কিন্তু এই আত্মবিশ্বাস, যেহেতু আমার মধ্যে সম্পূর্ণ শক্তি আছে, বিবেকানন্দ ঘুরে ফিরে বলছেন যে এই আত্মবিশ্বাস নিয়ে তোমাকে লড়তে হবে, এক। আর দুই হচ্ছে যে অন্য মানুষদের কথা ভাবতে হবে, গরিব গুরব মানুষের কথা ভাবতে হবে, গ্রামের মানুষের কথা ভাবতে হবে, যারা কিনা নিজের ব্যথা বেদনার কথা ভালো করে বলতে পারে না, সেই সমস্ত মানুষগুলোর জন্য তোমার হৃদয় উন্মুক্ত থাকতে হবে, তাহলে তুমি একজন সম্পূর্ণ বা পূর্ণাঙ্গ মানুষ। বিবেকানন্দের মধ্যে এই জিনিসটা ছিল। একটুখানি অন্যরকম কথা বলি, বলছিলাম যে খুব হাওয়া দিচ্ছে, হাওয়া দিলে তার সঙ্গে কি ওড়ে, যেন ঘুড়ি ওড়ে, আর কি ওড়ে, বেলুন, এই সমস্ত। বেলুনের প্রসঙ্গে আসবো। বেলুনের প্রসঙ্গটা হচ্ছে এরকম যে বিবেকানন্দের কমপ্লিট অলরাউন্ডার কিরকম, জেনিভাতে গেছেন, সুইজারল্যান্ডের জেনিভাতে গেছেন। এবারে সেইখানে গিয়ে একটা শিল্প মেলা আছে। তো শিল্প মেলা তোমরা জানো যে নানান রকমের জিনিস সেখানে সমস্ত থাকে, এবং শিল্প মেলা মানে ইন্ডাস্ট্রিয়াল ফেয়ার। ইন্ডাস্ট্রিয়াল ফেয়ারে নতুন কি যন্ত্রপাতি হয়েছে সমস্ত। বিবেকানন্দের মধ্যে এমন একটা শিশু সুলভ ভাব ছিল, ওনার নজর চলে গেল যে ওইখানটাতে কি হচ্ছে। তখন দেখা গেল ওনার সঙ্গে যারা ছিলেন তারা সবই জানতেন, তারা বললেন ওইখানে বেলুন উঠবে। বেলুন উঠবে আবার কি? বেলুন উঠবে মানে সেটা হচ্ছে সেই সময় যখন বেলুনে মানুষ উঠত, এবং সেটা হচ্ছে একটা তোমার ইঞ্জিনিয়ারিং এর দিক থেকে, সায়েন্সের দিক থেকে একটা অদ্ভুত ব্যাপার, যে বেলুনে আপনি উঠতে পারেন, কতজনকে নেওয়া হবে সেরকম একটা সংখ্যা আছে, এতগুলো করে টাকা দিতে হবে বা ওদের দেশে কারেন্সি দিতে হবে। তো সেই টাকা দেওয়াটা যাদের সমস্যা নয়, তাদের পক্ষেও সমস্যা হচ্ছে যে পড়ে মরবো নাকি, যে পয়সা দিয়ে গিয়ে প্রাণ হারাবো নাকি, এটা যেমন একটা দিক। তেমনি আবার বহু মানুষের মধ্যে থাকে যে দূর, আমি ওরকম ভীতু নাকি, উঠবো, তো তা নাহলে আর বেলুনে পয়সা নিচ্ছে কেন, ব্যবসা হবে কেন। কিন্তু তখন ওই টেকনোলজিটা নতুন হয়েছে, গ্যাস ফিল্ড বেলুন, যারা পড়েছো তারা জানো, উদস্থিতিবিদ্যা বাংলায় বলে, আর ইংলিশে বয়ান্সি, যে যেখানে কিনা ওই গ্যাসটা যে বড়, যদি আমি বেলুনটা তৈরি করি তাহলে অনেক ওজন নিয়েও উপরে উঠে যেতে পারবে। ওজন মানে 3-4 লোককে নিয়ে পর্যন্ত উঠে যাবে। আচ্ছা চলো, তো সেখানে ওইটা হচ্ছে। যেই ওখানে যাচ্ছেন, প্রায় ওর হাত চেপে ধরার মতো অবস্থা হলো। স্বামীজি যাদের অতিথি ছিলেন তারা বললেন যে আপনি ওইদিকে যাবেন না ইত্যাদি। তার কারণ কি, তারা ভাবছেন যে ইনি একজন গণ্যমান্য মানুষ, একটু বাচ্চা ছেলের মতো ইচ্ছে হয়েছে যে বেলুনের দিকে যাচ্ছে, তারপর যদি বলতে নেই কিছু হয়ে যায় আমরা তো দায়ী হয়ে যাব। তা বলছে যে আপনি যাবেন না। স্বামী বিবেকানন্দের মধ্যে ওইরকম একটা দারুণ ছটফটে জায়গা ছিল, উনি বলেন আমি বেলুন চড়বই। তো
তো যে একজন সন্ন্যাসী, তো জীবন মৃত্যু তার পায়ের বৃত্ত, তো তিনি কেন ভাববেন যে, তার ভাবনা হচ্ছে যে একদিন তো মরে যাবই। তো তাই এরা প্রায় কাকুতি মিনতি করলেন, কিন্তু উইথ নো এফেক্ট। স্বামীজি বলেন যে আমি বেলুনে চড়বো, বলে তিনি বেলুনে উঠলেন। সেই ভিডিও নেই, সেকেন্ড বাই সেকেন্ড বিবরণ নেই, কিন্তু আমার মনে হয় যে যারা মাটিতে দাঁড়িয়ে ছিল তারা দম বন্ধ করেছিল যে কতক্ষণে নামবে দেখি। তারপরে ঠিক নির্দিষ্ট সময় সে বেলুন যে পথটা পরিভ্রমণ করবার সেটা করে যখন মাটিতে নামলো, তো যিনি বিবরণটা দিয়েছেন তিনি বলছেন যে তখন বিবেকানন্দের মুখে যে হাসি, সেটা হচ্ছে ঠিক একটা বাচ্চা ছেলের মুখে যে হাসিটা থাকে, যে প্রচন্ড আনন্দ তার হচ্ছে। এবং বোঝা যাচ্ছে যে একটা বয়স্ক মানুষ কোনো কারণে হাসছে, একটা বাচ্চা ছেলের হাসি দুটোর মধ্যে তফাৎ হবে না। বলছেন যে একটা বাচ্চা ছেলের মুখের মধ্যে যে হাসি, সেটা বিবেকানন্দের মুখের মধ্যে হাসি। তোমাদের কাছে কেন এই কথাটা বলছি? ওয়ান্স অ্যাগেন, টু পোর্ট্রে আ ক্যারেক্টার, যেটা চরিত্র, সেই চরিত্রটার মধ্যে এতগুলো দিক। সেই জন্যই এই বক্তা তার কথা বলে, আরো শয়ে শয়ে মানুষ তার কথা বলে, তাকে নিয়ে গান হয়, কবিতা হয়, নৃত্য নাট্য হয়, গীতি আলেখ্য হয়। তার কারণ তিনি একজন ফ্যান্টাস্টিক পার্সোনালিটি, একটা অদ্ভুত রকমের তিনি ব্যক্তিত্ব, যিনি কিনা কে বলেছে বেলুনে উঠতে, সত্যি লাইফ রিস্ক তো আছে, কিন্তু হচ্ছে যে আমার ভেতরে ওই একটা বাচ্চা স্বভাব আছে, সেটাকে আমি যদি শেষ করে ফেলি তাহলে আমার জীবনের কোনো মানে থাকে না। এই রকম মিলিয়ে স্বামী বিবেকানন্দ, যাকে নিয়ে আমরা ভাবনা চিন্তা করছি, করতে 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 আবার ওই ছোট মেয়েটার প্রসঙ্গে ফিরবো। ডক্টর কালামকে ডাকা হলো একটা ল্যাবরেটরিতে। ডাকা হলো মানে কি, উনি তো তখন হেড, ওনাকে বলা হলো যে স্যার আপনি প্লিজ আসবেন, কারণ আমরা ওটা উদ্ভাবন করে ফেলেছি। কোনটা উদ্ভাবন করে ফেলেছে? না, একটা কোনো মেটেরিয়াল তৈরি করার ছিল যেটা কিনা খুব লাইট ওয়েট হবে আর ভীষণ স্ট্রং হবে। তোমরা যে চেয়ারগুলো বসে আছো ওগুলো লাইট ওয়েট, কিন্তু স্ট্রং কি তা নয়, কারণ নিজেরা হয়তো কিছু করতে পারবে না, কিন্তু একটা যন্ত্র দিয়ে যদি আমি চাপ দিয়ে মরমর করে ভেঙে যাবে, তাতে অসুবিধা নেই। হাতি ফাতি না বসলেই হলো, কিন্তু মানুষে যদি বসে তো মরমর করে তো ভাঙছে না। তো মানুষে যেমন বসছে ঠিকই আছে, দু একজন দেখছি একটু নড়ে চড়ে বসছে আশঙ্কার থেকে হয়তো। তো যখন যদি এই চেয়ারে বসি তো অসুবিধার কিছু নেই, এটা লাইট ওয়েট ঠিক আছে, কিন্তু একে অত স্ট্রং হবে কেন? পার্থ দ্বারা তো হাতি বসাবে না, তো ঠিক আছে, এটা ঠিক আছে। কিন্তু কথা হলো যে ডিফেন্সের রিকোয়ারমেন্টটা হচ্ছে অন্যরকম, যে না লাইট ওয়েট হতে হবে এবং স্ট্রং হতে হবে। কেন এরকম রিকোয়ারমেন্ট? তার কারণ হচ্ছে একটা মিসাইল যখন চলে যায় এবং বায়ুমণ্ডল ছাড়িয়ে যখন চলে যায়, বায়ুমণ্ডল কত বেশি দূর নয়, 6-7 কিলোমিটার পরে বায়ুমণ্ডল শেষ। তো বায়ুমণ্ডল ছেড়ে যখন চলে গেল, তারপর যখন ঢোকে, তাহলে ধরো একটা দেশ থেকে আরেকটা দেশে একটা মিসাইল যাচ্ছে, তাহলে এখান থেকে গেল, তো কিছুটা দূরত্বের পর বায়ুমণ্ডল ছাড়িয়ে চলে গেল, গিয়ে প্রচন্ড স্পিড তার হয়ে গেল। সেই প্রচন্ড স্পিড নিয়ে যখন আবার বায়ুমণ্ডলে ঢুকছে, তখন নাক ঘষে যাওয়া যাকে বলে মিসাইলের, তাই হবে। সেটা হচ্ছে যে বায়ুমণ্ডলে যখন ঢুকছে প্রচন্ড ঘর্ষণ, এবং তাতে দাউ দাউ করে আগুন লেগে যেতে পারে। সো একটা মেটেরিয়াল দরকার যেটা স্ট্রং, যার খুব উচ্চ গলনাঙ্ক, এবং যে কোনো রকম ভাবে টেরা বেঁকা হয়ে যাবে না। কিন্তু সেই করতে গিয়ে তুমি যদি একটা ওই হাতির মতো একটা জিনিস, একটা প্রচন্ড ভারী কিছু দিয়ে দিলে, তাহলে ওটা একটা ডিজাস্টার, কারণ মিসাইলটাকে হালকা হতে হবে। তো খুব সহজে তোমাদের মতো করে ভাববার চেষ্টা করছি যে ব্যাপারটা কি। ব্যাপারটা হচ্ছে যে এমন একটা জিনিস যেখানে সত্যি সত্যি হাতি বসিয়ে দিলেও কিছু হবে না, কিন্তু লাইট ওয়েট হবে। এইটা একটা বড় ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জ, এবং যে ল্যাবরেটরি, যে গবেষণাগারে ওটা করা হয়েছে, উদ্ভাবন করা হয়েছে সেই মেটেরিয়াল, জানো হয়তো যে যারা কিনা হায়ার সেকেন্ডারিতে পড়ছো, যে মেটালার্জি যেটাকে বলা হয়, ধাতুবিদ্যা, তাতে নানান রকম নতুন নতুন জিনিস আমরা তৈরি করতে পারি এবং নিত্য নতুন বেরোচ্ছে। যারা ওটা উদ্ভাবন করেছেন তারা সঙ্গে সঙ্গে ডক্টর কালামের কাছে প্রেয়ার জানালেন যে স্যার এরকম হয়েছে, আপনি এসে দয়া করে দেখবেন, এটার উদ্বোধন করবেন। উনি এলেন। যে গ্রুপ অফ সায়েন্টিস্ট যারা এটা করেছেন তাদেরকে উনি ভীষণভাবে কনগ্রাচুলেট করলেন, আর আনন্দের ব্যাপার। আর উনি পিতাসম একজন ফিগার, যে তিনি এসেছেন দেখতে যে আচ্ছা আচ্ছা কোনটা কি হয়েছে, দেখি এর কি কার্যাবলী আছে। কিন্তু সেখান থেকে ওই বয়স্ক মানুষটার মাথার মধ্যে স্পার্ক খেলে যেতে পারে, এটা অকল্পনীয় ছিল। যে ওই জায়গা থেকে ওখানে ভাবছেন সেটা কি, সেটা হচ্ছে যে এই যে লাইট ওয়েট তোমরা যেটা আমাকে দেখাচ্ছ আর বলছো নাকি এটা খুব স্ট্রং, যে ছেলে মেয়েরা হাঁটতে পারে না, স্প্যাস্টিক, এবং তারা যে ক্রাচ নিয়ে হাঁটে, ওখানে এটা ব্যবহার করা যায় না। যখন উনি বলেছেন তখন হয়তো উপর থেকে দেবতারা পুষ্প বৃষ্টি করেছেন, হর্ষধ্বনি করেছেন, যে একজন মানুষের মনের মধ্যে এই চিন্তাটা এসেছে, কোথায় মিসাইল, কোথায় বায়ুমণ্ডল, কোথায় ফ্রিকশন, কোথায় মেল্টিং পয়েন্ট। আর এই মানুষটা ভাবছে ছি ছি ছি, এই মুসলমান হিন্দু এসব কথা তুলোই না, একজন মানুষ, এবং সে মানুষটা দেবতুল্য মানুষ। সে বলছে যে বাচ্চা ছেলে মেয়েরা যে ক্রাচ নিয়ে হাঁটে এবং তাদের যে কষ্ট হয়, তোমরা হয়তো জানো যে কাঠের যেগুলো হয়
এক সময় একটা বাচ্চার থেকে বোধহয় তার ওজন বেশি, সেটাকে নিয়ে সে বেচারি কোনো রকমে যায়। সেইখানে ডক্টর কালাম বলছেন যে এইটা দিয়ে, এই মেটেরিয়াল যেটা তোমরা দেখাচ্ছ, এটা দিয়ে ওইটা তৈরি হয় না, এটাকে বলে এফআরও, ফ্লোর রিয়াকশন অর্থোসিস, ওইটা জন্ম দিয়েছে সেই ধরনের, ওটাকে ক্যালিপার বলে আর কি, ওই ক্রাচ যেটা কিনা অত্যন্ত লাইট ওয়েট, এবং যেটার সাহায্যে এই স্প্যাস্টিক ছেলে মেয়েদের জীবনে বিপ্লব এসে গেছে। এইটা তাহলে ডক্টর কালাম বললেন, তারপর তার সহযোগী এবং অন্যান্য ইনস্টিটিউশন তারা মিলে ওইটাকে তৈরি করেছে। এই আইডিয়াটাই মাথায় আসেনি। ওই মেটেরিয়ালটা দিয়ে যদি কাউকে বলা হয় যে তুমি ক্রাচ তৈরি করো, সেটা খুব একটা কঠিন নয়, কিন্তু এই আইডিয়াটা যে মিসাইলের জন্য যেটা ওরা তৈরি করেছে সেটাকে ওই ছেলে মেয়েদের জন্য ব্যবহার করব, এটা যিনি বলছেন, তার চিন্তা ভাবনা, তার কাজের জগৎ, তার দরদি হৃদয় বিবেকানন্দকে স্মরণ করিয়ে দিচ্ছে যে বিবেকানন্দ এই রকম মানুষ চেয়েছিলেন। যখন একটা ইন্টারভিউ নিচ্ছিল একজন কম বয়সী মেয়ে এবং ডক্টর কালামের, নানান রকম জিনিস জিজ্ঞেস করছিল, আর আমি সেটা শুনেছি, এবং সেটা আমি তখন ছিলাম না, প্রত্যক্ষদর্শী নই, উনি ওনার সেই জড়ানো জড়ানো ইংলিশে বলছিলেন। এবার মেয়েটি যে কিনা অ্যাঙ্কার ছিল, শেষের দিকে যেমন বলে না, এমনি অনেক সময় সেলিব্রিটিদের বলে, আচ্ছা আপনার ভেজ পছন্দ না নন ভেজ, একটাতে উত্তর দেবে, ভেজ না নন ভেজ, সে বললো নন ভেজ। আচ্ছা, তারপর বললে পুরী না গোয়া, সে বললো পুরী, র্যাপিড ফায়ার। সেরকম ভাবে ডক্টর কালামকে জিজ্ঞেস করছে কতগুলো প্রশ্ন, আর উনি মানুষটা তো ধুম 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 করে উত্তর দিচ্ছেন না, একটু আস্তে আস্তে বলছেন। তার মধ্যে মেয়েটি জিজ্ঞেস করেছে যে স্যার আপনার জীবনের শ্রেষ্ঠ মুহূর্ত কোনটা, ওইরকম র্যাপিড ফায়ার টাইপের। তখন উনি বলছেন, থেমে থেমে বলছেন, কি অসাধারণ জিনিস। উনি বলছেন যে এরকম একটা, ওরকম, এই যেটা কাহিনীটা বললাম সংক্ষেপে বলছেন, যে তাও বলছেন না আমি করেছি, বলছেন আমাদের ল্যাবরেটরি থেকে ওরকম একটা হালকা জিনিস তৈরি করা হয়েছিল, খুব স্ট্রং, এবং সেটা দিয়ে ওই ছেলে মেয়েদের জন্য ক্যালিপার তৈরি করা হয়েছে। আমাকে একটা অনুষ্ঠানে ডেকেছিল যেখানে ছেলে মেয়েদের মধ্যে ওইটা বিতরণ করা হবে। সেই অনুষ্ঠানে আমি ছিলাম। অনুষ্ঠান যখন হয়ে গেল, ছেলেদের মেয়েদের সব দেওয়া হয়েছে। অনুষ্ঠানের পরে একটা মেয়ে ওই হালকা ক্যালিপারটা নিয়ে যাচ্ছিল, আর আমি দূরে দাঁড়িয়েছিলাম। ওই মেয়েটা হঠাৎ আমার দিকে তাকিয়ে একটু ফিক করে হাসলো। ওইটা আমার জীবনের সর্বশ্রেষ্ঠ মুহূর্ত। এটা যিনি বলছেন, বোঝা যায় যে কি হৃদয়বত্তার জায়গায় রয়েছেন। তিনি বলছেন না যে আমেরিকা চীনকে থমকে দেওয়ার মতো, ধমকে দেওয়ার মতো মিসাইল তৈরি করেছি। নিশ্চয়ই সেটা তার কাজের মধ্যে একটা জায়গায় ছিল, কিন্তু যে যাকে কিনা চমকাতে ধমকাতে হয় না, প্রকৃতি তাকে চমকে ধমকে রেখেছে এবং সে শারীরিকভাবে অসক্ষম, সেই তার জন্য আমি ভেবেছি। আর সেই বাচ্চা মেয়েটার সঙ্গে হয়তো আমার জীবনে দেখা হবে না, কিন্তু ও একটুখানি আমার দিকে তাকিয়ে ফিক করে হেসেছিল যখন ওই ক্যালিপারটা নিয়ে যাচ্ছিল। এটা আমার জীবনের শ্রেষ্ঠ মুহূর্ত। যিনি বলছেন, তিনি কিন্তু আমাদের কাছে ওই বিবেকানন্দকে ফেরত আনছেন, যিনি মানুষের কথা ভেবেছেন, যিনি তার লেখাপড়া, যিনি তার সমস্ত সক্ষমতা নিয়ে মানুষের জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছেন। যেভাবেই হোক, এই মেয়েদের প্রসঙ্গ একটু এসে গেছে, ছেলেদের প্রসঙ্গ বলি, ছেলেদের প্রসঙ্গ এবং বাচ্চা ছেলের প্রসঙ্গ বলি। কিন্তু সবটা কিসের মধ্যে আছি? ওই বিবেকানন্দ নামক একটা অদ্ভুত অস্তিত্বের গল্পের মধ্যে রয়েছি। আমরা বেলুনের কথা বলেছি, আরেকটা কি জানো, একটা খেলার জিনিস গল্ফ। গল্ফ প্রায় সকলেই জানে। তো একটা স্টিক আছে, একটা বল আছে, আর দূরে একটা হোল রয়েছে, গর্ত রয়েছে। তাহলে এই বলটা কেমন ভাবে মারতে হবে যাতে কি ওটা গর্তে পড়ে। তো যদি তুমি আমি এমনিতে করতে যাই, লোকে হাসবে যে কোথায় ওই হোলটা রয়েছে, আর উনি মারলেন ওই দিকে চলে গেল। একটা হকি স্টিক দিয়ে একটা বলকে মারতে চাইছি। কিন্তু যে পারে সে পারে, একটু অভিজাত মানুষরা বেশি খেলেন। স্বামী বিবেকানন্দ যখন বিদেশে গেছেন, তখন একজনের বাড়িতে অতিথি হয়েছিলেন, তাদের বাড়িতে গল্ফ কোর্স ছিল। তো স্বামীজির জীবনের ঘটনা হচ্ছে যে উনি গরিব মানুষের বাড়িতে যেমন গেছেন, তেমনি বড়লোকের বাড়িতেও গেছেন। গরিব বড়লোক তোয়াক্কা করেননি, যার ভেতরে হৃদয়ের সম্পদ আছে তার বাড়িতে বিভিন্ন সময় অতিথি হয়েছে। একটা বাচ্চা ছেলে, এদের বাড়ির ছেলে, তার নাম হচ্ছে হলিস্টার। সেই হলিস্টারের সঙ্গে উনি বাড়িতে বেরিয়েছেন গল্ফ কোর্স। উনি বলছেন ওনার তখন ওটা জানা ছিল না, বই পড়লে তাই মনে হয় যে পুরো ব্যাপারটা জানা ছিল না। উনি হলিস্টারকে জিজ্ঞেস করলেন এই ব্যাপারটা কি। হলিস্টার বললো, সে তো দেখছে তার থেকে বেশ লম্বা একজন মানুষ, তো বইতে লেখা নেই, কিন্তু মনে হয় এরকম ভাবে তাকিয়ে বলেছে টলেছে হয়তো। তো সে বলছে যে এটা হচ্ছে এরকম, এইটা দিয়ে এটাকে ইংরেজিতে বলছে, যেটাকে মারতে হয়, এটা গিয়ে হোলটাতে পড়ে, তাহলে হচ্ছে ইউ আর এ উইনার। তখন স্বামী বিবেকানন্দ বলছেন যে ক্যান আই ট্রাই। তখন বাচ্চা ছেলে পুরো চমকে গেছে যে ও পারে না, ওর বাবা হয়তো অনেকবার চেষ্টা করে পারে, মানে ইটস আ ডিফিকাল্ট থিং। উনি বলছে যে তুমি পারবে না। ইংলিশে তো ইউ লেখা আছে, হয়তো তুমিই বলে থাকবে তুমি পারবে না। স্বামীজি বলছেন বেট। তখন সে বলছে বেট, আচ্ছা $50 বেট। বাচ্চা তো, তার স্বল্প পুঁজি,
$50 বেট মানে হচ্ছে হেরে গেলে আমি দেবো আর জিতে গেলে তুমি দেবে। স্বামীজি বলছেন ঠিক আছে। এইবারে করে আর উনি বললেন কি করতে হয়, বলে এই যে স্টিকটা করে ধাস করে মারতে হয় গিয়ে ওটা। এইসব যখন হচ্ছে তখন ওর বাবা ওখানে এসে উপস্থিত হয়েছেন। উনি রহস্য করে বলছেন যে আচ্ছা, প্রাচ্য দেশের ঋষির সঙ্গে একটা বালকের কি কথাবার্তা হচ্ছে জানতে পারি? তখন স্বামীজি বলছেন আপনার ছেলে এইসব বুঝিয়ে টুঝিয়ে বলেছে, এখান থেকে এরকম ভাবে। উনি বলেন হ্যাঁ ওইভাবে করে পারা যায় না। উনি বলছেন না না, ওর সঙ্গে আমার বাজি হয়েছে $50। উনি বলছেন হ্যাঁ বাজি আপনি কোনো মতে পারবেন না। স্বামীজি বলছেন যে যদি পারি। উনি যখন পার্স বার করেছেন করে বলছেন আমার দিক থেকে $10। তখন ব্যাপারটা সিরিয়াস হয়ে গেছে। বলতে বাবা ছেলে দুজনেই সিরিয়াস। স্বামী বিবেকানন্দ ওই ছেলে যেরকম দেখিয়ে দিয়েছে, মানে ওনার নতুন পাওয়া ফ্রেন্ড, সে যেরকম ভাবে দেখিয়ে দিয়েছে সেরকম ভাবে স্টিকটা নিয়ে ওই বলটাকে সজোরে আঘাত করলেন এবং সেটা উড়ে গিয়ে হোয়াট আ মিস্ট্রি, হোয়াট আ ওয়ান্ডারফুল ম্যাজিক্যাল মোমেন্ট, গিয়ে কাপ করে এই হোলটাতে পড়েছে। বলতে হাততালি দিতে আরম্ভ করেছে। ছেলে যখন হাততালি দিচ্ছে, ও জিন্দেগিতে হয়তো দেখেনি যে একটা লোক নভিস কিছু জানে না সেই রকম ভাবে করছে। বাবাটা তখনও সিরিয়াস। বাবা বলছে আচ্ছা এই প্রাচ্য ঋষিদের যে যোগ বল আজকে বুঝলাম। স্বামীজি বলে দান দান মশাই, আমরা আমাদের যোগ বলকে এইসব সাধারণ কাজে ব্যবহার করি না। উনি বলছেন তাহলে? বলছি তাহলে আবার কি, আমি ওই দূরত্বটা মেপে নিলাম, আমার পেশিতে কতটা শক্তি আছে আমি জানি, সেই মতো করে নিজের সমস্ত মনকে ওই পেশিতে সংযুক্ত করলাম, আর মারবার আগে বললাম যে সফল হলে $10.5 বল গিয়ে ওখানে পড়বে। তো স্বামীজি বলছেন যে যদি মনঃসংযোগ থাকে তাহলে সমস্ত কিছু করা যায়। and mark the words, উনি বলছেন না যোগ বল টোগ বল এই সমস্ত ভাববেন না। সুতরাং আজকের দিনে আমাদের কাছে সেই বার্তাটা নিয়ে আসছে যে একটা মানুষ যদি সমস্ত অ্যাটেনশন দিয়ে একটা কাজ করবার চেষ্টা করে তাহলে কি বিপুল সাফল্য আসবে সেটা সে ভাবতেও পারবে না। স্বামী বিবেকানন্দ সেইটা আনছেন আমাদের কাছে। ডক্টর কালামের জীবনের মধ্যে আমরা ঘুরে ফিরে দেখছি এই প্রসঙ্গটা আসছে যেখানে তিনি অসাধ্য সাধন করছেন। তোমরা যারা একটু নেটের মধ্যে এইসব খবরে থাকো তারা দেখবে যে ভারতবর্ষের কি অসামান্য সমস্ত কার্যকলাপ হয়েছে, যেখানে কিনা নতুন নতুন মিসাইল টেকনোলজি এসেছে ভারতবর্ষের হাতে এবং সেটা দিয়ে কি জিনিস হয়ে যাচ্ছে। আর একটা তার খুব কাছাকাছি হচ্ছে স্যাটেলাইট। স্যাটেলাইট মানে উপগ্রহ আমরা জানি, এবং মাঝে আমাকে টিভিতে একটা প্রোগ্রামে ডেকেছিল, সেখানে বলল যে আপনি এইটা, আমি সাধারণত রামকৃষ্ণ বিবেকানন্দ নিয়ে বলি কিন্তু ওই দিনকে আমাকে ওইটা নিয়ে বলবার, যদিও সেটা আমার পেশার সঙ্গে যুক্ত, তা আমাকে বলেছিল যে স্যাটেলাইট যেটা গেল আমাদের চন্দ্রয়ান নিয়ে আপনি একটুখানি বেশ কিছু বলবেন। তো সেখানে বললাম, 2-3 বোধহয় বিভিন্ন সময় যেতে হয়েছিল। সেটা খুব বড় কথা নয়, কিন্তু বড় কথা হচ্ছে যে চন্দ্রয়ান তার যে সাফল্যটা হয়েছে, ভারতবর্ষকে পৃথিবীর মানচিত্রে গর্বের জায়গাটাতে যে দাঁড় করিয়ে দিয়েছে, সেইটা তোমাদের কাছে আরেকবার একটু আনতে চাইছি, তোমাদের মনে করাতে চাইছি যে চন্দ্রয়ান সেটা যখন গিয়ে চাঁদের মাটিতে ল্যান্ড করলো, এবং তোমরা হয়তো জানো যে চাঁদের দক্ষিণ মেরুতে সেটা ল্যান্ড করছে, যেটা কিনা ভীষণ ডিফিকাল্ট, এবং এর আগে বিভিন্ন দেশ সেখানে ব্যর্থ হয়ে গেছে। সেখানে ভারতবর্ষ সফট ল্যান্ডিং বলা হয়। সফট ল্যান্ডিং মানে কি? সফট ল্যান্ডিং মানে হচ্ছে যে যেটা যাচ্ছে সে তো বিশাল স্পিডে চলে যাচ্ছে, আমি কি ছাদে উঠলে ওকে দেখতে পাবো নাকি? চোখের নিমেষে বেরিয়ে চলে যাবে। সেই যে প্রচন্ড স্পিডে যাচ্ছে, তারপরে গিয়ে আস্তে করে সেকেন্ডে 2-3 মিটার, 2 to 3 মিটার পার সেকেন্ড এই স্পিডে গিয়ে চাঁদের মাটিতে নামছে। কেন নামছে আস্তে করে? তার কারণ হচ্ছে আমি যদি সাইকেল চালাই, আর সাইকেলে ধরা যাক ইঞ্জেকশনের নিডল ফিডল আছে পেছনে বা সামনে, তাহলে ওই নিডল ফিডল থাকলে আমি গ্রামের রাস্তায় ঢকবক ঢকবক করতে করতে যাচ্ছে, তখন লোকে আমাকে বলে ওরে আস্তে চালা, কারণ নাহলে ভেঙে যাবে তো। সো খুব আস্তে করে আমাকে চালাতে হবে যদি ডেলিকেট জিনিস ভেতরে থাকে। ওই যে চন্দ্রয়ান যাচ্ছে, ওর পেটের মধ্যে যে জিনিস আছে সে তো একেবারে অত্যাধুনিক জিনিস, যে চাঁদের মাটিতে সে গুট 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 করে হাঁটবে, হেঁটে সব নানান রকমের ছবি তুলবে। তাহলে ওটাকে নিয়ে আমি ধারাম করে চাঁদের মাটিতে নামবো নাকি? সুতরাং ইট হ্যাজ টু বি আ ভেরি সফট ল্যান্ডিং। তাহলে যে কিনা ওই বিশাল স্পিডে যাচ্ছে, তাকে তুমি যদি সফট ল্যান্ডিং করাতে চাও, যে কিনা গাড়ি চালায় সে জানে, গাড়িকে যদি প্রচন্ড স্পিডে চালাই, লোকে অনেক সময় বলে যে প্রচন্ড স্পিডে চালানো সোজা, কিন্তু যে সাইকেল চালায় সে জানে যে যদি আমি আস্তে করে চালাতে চাই তাহলে হাত নড়বড় করতে আরম্ভ করে, ব্যালেন্সের প্রশ্ন আসবে, জোরে আমি চালাতে পারি। এখানে সফট ল্যান্ডিং করাতে হবে।
আমি তো চালাতে গেলে আমার প্রথম তাই হতো, যেদিকে লোক আছে ওইদিকে চলে যেত, হ্যান্ডেল ঘুরে যেত, যে মহা জ্বালাতন। লোকটা আমাকে ভালোবাসেনি, আমাকে গালিগালাজও করেনি, কিচ্ছু করেনি, স্টিয়ারিং ওর দিকে ঘুরে গেল কেন, প্রথম দিককার ভয়ঙ্কর জ্বালাতন। তো এই চাঁদের মাটিতে যে সফট ল্যান্ডিং হচ্ছে চন্দ্রযান-2, সেটা ভারতবর্ষের অসামান্য কৃতিত্ব। এবং যারা এটা করেছেন তাদেরকে যদি দেখো, আমরা একটু আগে একটা মেয়ের গল্প প্রথমে বলেছি, একটা বাচ্চা ছেলের গল্প বলেছি, এবার একটু মাঝারি বয়সের মানুষজনের কথা বলছি, যে যারা কিনা চন্দ্রযান টিমের মধ্যে আমাদের ভারতবর্ষের কলকাতার একাধিক বিজ্ঞানী এর সঙ্গে যুক্ত ছিলেন। যদি ওখানে ইসরোতে যখন লঞ্চিং হচ্ছে এবং লঞ্চ প্যাডে যারা রয়েছেন, হলের মধ্যে যারা রয়েছেন, তাদের ছবিগুলো যদি দেখো, এখনো যদি নেটে সার্চ করো এবং দেখো, বিশেষ করে মেয়েদের কাছে এটা বলতে চাইবো, যে ওখানে যে ভদ্র মহিলারা, যে সায়েন্টিস্টরা পুরো কাজটার মধ্যে যুক্ত ছিলেন, তাদের যদি স্ন্যাপশট দেখো, ছবিগুলো যদি দেখো, দেখবে যে একেবারে মানে কাউকে ছোট না করেও বলছি, যে একজন গ্রামের ভদ্র রমণীকে যেরকম দেখতে হয়, যে সাজ পোশাকের খুব একটা বাহুল্য নেই, বা মনে হচ্ছে বাড়ির কোনো কাজ করছিলেন এবং হঠাৎ একটা দরকারে দোকানে বেরোতে হবে, ওই রকম ভাবে তিনি বেরিয়েছেন। এইরকম একদম সাধারণ পোশাকের মহিলারা, তারা ওই চন্দ্রযান লঞ্চিং এর একেবারে প্রথম সারির কাজ করেছেন। আমি যেহেতু ডিআরডিওতে ছিলাম, আমি ব্যাপারটাকে বুঝি যে কোন কোন সেগমেন্টে কি কি কাজের জন্য মানুষের প্রচন্ড মেধা লাগে। সেই যে কাজ করেছেন, দে আর জাস্ট সো ইন দেয়ার লুক। বিশাল একটা সেজেগুজে একটা মানুষ বসে আছেন তা নয়, মহিলা বলো পুরুষ বলো। এর দ্বারা কি বোঝাতে চাইছি? এর দ্বারা বোঝাতে চাইছি যে যেটা ইংলিশে বলা আছে খুব সুন্দর, যে প্লেন লিভিং অ্যান্ড হাই থিঙ্কিং, সেটা এখানে আক্ষরিকভাবে সত্য। যে প্লেন লিভিং, আমাকে দেখে 14টা লোক ক্যামেরা নিয়ে ছুটে আসবে আমার ওরকম দরকার নেই, আমার বিশাল একটা অ্যাপিয়ারেন্সের মধ্যে কেউ থাকবে ওরকম দরকার নেই। শুটিং শাটিং এর বিজ্ঞাপন আছে, দেখেছো হয়তো কখনো, যে ওটা পরে একজন মডেল দাঁড়িয়ে আছে আর লেখা আছে দ্য কমপ্লিট ম্যান। এখন ওটা দিয়ে যদি কমপ্লিট ম্যান হতো আমিও কিনতাম, কিন্তু ওদের হয় না তো। কমপ্লিট ম্যান শুধু তো ওইটা বাইরেটা পড়ে তো হবে না, কিন্তু ওটা লেখা আছে যে তুমি ওটা পড়লে কমপ্লিট ম্যান। তো কমপ্লিট ম্যান কি কমপ্লিট উমেন, তার ওই কস্টিউম দিয়ে তো আর হয় না। কিন্তু সত্যি সত্যি একজন পূর্ণাঙ্গ মানুষ, যে কিনা ভদ্র, যে কিনা সভ্য, যার কিনা বাইরের দিকে চাকচিক্যের দিকে বেশি মন নেই, যে ঠিক আছে চলনসই হলে হলো, কিন্তু ভেতরের দিক থেকে হোয়াট হি অর শি ইজ ডুইং, the answer comes in that small English sentence or that phrase, that clause, plain living and high thinking. আর সত্যি সত্যি এখানে যারা করছেন আক্ষরিকভাবে হাই থিঙ্কিং, যে চন্দ্রযানে তারা ভারতবর্ষের গর্ব একটি স্যাটেলাইটকে পৌঁছে দিচ্ছেন। এই যে প্লেন লিভিং অ্যান্ড হাই থিঙ্কিং, এইটা হচ্ছে আমাদের দেশের, আমাদের ঐতিহ্যের বিরাট একটা বড় জায়গা, যেটা এখনকার যে ভারত, আধুনিক ভারতবর্ষ, ঠিক তার মুখটাতে এসে দাঁড়িয়ে আছে, ঠিক তার সামনে এসে দাঁড়িয়ে আছে। শুধু সমস্যার জায়গাটা কোথায়? সমস্যার জায়গাটা হচ্ছে যে আমাদের বহু মানুষ আমাদের মধ্যে বিভাজন তৈরি করে দেয়। তোমাদের যা বয়স, তোমাদের ভোটাধিকার এসে গেছে, দু একজন যারা খুব ছোট আছো তাদের কথা বাদ দিয়ে বলছি, ভোটের অধিকার এসে গেছে। এবার ভোটাধিকার সন্ধি করলে ভোট যুক্ত অধিকার ইজ ইকুয়াল টু ভোটাধিকার। যদি ভাবো এটা একটা ভেবাচাকা মার্কা সন্ধি, তার কারণ হচ্ছে ভোট হচ্ছে একটা ইংরেজি শব্দ, তার সঙ্গে অধিকারের সন্ধি হয়ে গিয়ে ভোটাধিকার হয়ে গেছে। এরকম আরো শব্দ আছে, ফিল্মোৎসব, ফিল্ম যুক্ত উৎসবের ফিল্মোৎসব, এটা একটা ঘাটা সন্ধি আর কি। কিন্তু এই যে ভোটাধিকার যেটা আসছে আমাদের, দ্য রাইট টু ভোটিং, দ্য রাইট টু চুজিং দ্য গভর্নমেন্ট দ্যাট ইজ গোয়িং টু রান দ্য কান্ট্রি অর স্টেট, এই যে ভোটের যে অধিকার আসছে, এটা যেহেতু এই বয়সে এসে যাচ্ছে, সেই জন্য আমরা ভাবছি যে এখানে আমাদের একটুখানি সতর্ক হতে হবে। এবং অধিকার, আমার যে একটা অধিকার আছে, সেই সঙ্গে সঙ্গে আমার কিছু দায়িত্বও আছে। এই দায়িত্বটা না থাকলে অধিকার পেয়ে লাভটা কি হলো? আমার অধিকার আছে, আমি একটা ব্লেডে হাত রাখতে পারি, কিন্তু সেটা দিয়ে যদি আমি কুকর্ম করি তাহলে তো সাংঘাতিক হয়ে যাবে। সুতরাং অধিকার যখন আসছে, তখন আমাকে দায়িত্ব সম্পর্কেও সচেতন হতে হচ্ছে। তো এই ভোটের যে অধিকার এসে যাচ্ছে, ছেলে বা মেয়ে যারা আমার সামনে বসে আছো, তাদের ওই দায়িত্বটা সম্পর্কেও সাবধান থাকতে হবে। সেই দায়িত্বটা যদি স্বামী বিবেকানন্দের দৃষ্টিতে ভাবি, এই যে কথা বলছি তো আমার মুখের উপরে আলো আসছে, এই আলো আসছে বলে আমাকে দেখতে সুবিধা হচ্ছে, হয়তো ভিডিওগ্রাফিতে সুবিধা হচ্ছে। আমরা যদি ভাবি যে এই আলো ঠিক আছে, কিন্তু আমাদের প্রত্যেকের মুখের উপরে স্বামী বিবেকানন্দের আলো পড়ছে, তাহলে কিন্তু এই আলো কথা বলে না, কিন্তু স্বামী বিবেকানন্দের আলো কথা বলে। তোমাকে দেখতে চাই যে তুমি কি ভাবছো, তুমি ভবিষ্যতের জন্য কিভাবে তৈরি হচ্ছ, তোমার স্বপ্ন কি, তোমার ব্রত কি, তোমার প্রতিজ্ঞা কি। স্বামী বিবেকানন্দের আলো আমাদের উপরে যদি পড়ে, সেটা আমাদের কাছে খুব বড় সৌভাগ্যের ব্যাপার।
যার ভোটের অধিকার আছে, ডেফিনেটলি তার উপরে স্বামী বিবেকানন্দের আলো পড়ছে। তিনি চাইছেন যে এই ইয়াং ছেলেটা, এই ইয়াং মেয়েটা ভারতবর্ষ সম্বন্ধে কি ভাবছে, এবং সেই ভাবনার মধ্যে যেটা আছে সেটা হলো যে ভারতবর্ষ আমাদের মা। প্রথম কথা, এই ভারতবর্ষ আমাদের মা বললেই এখনকার দিনে তোমাদের কাছে এগুলো ভাবছিলাম যে বলবো কি বলবো না, তারপর এই যে একটু আগে যখন কথা বলছিলাম তারপর ভাবলাম যে না বলি। ভারতবর্ষ আমাদের মা এটা বললেই কোনো কোনো রাজনৈতিক দলের কথা কারণ মনে পড়ে যাবে যে ও এরা ভারতবর্ষকে মা হিসেবে এরা বলে, এই রাজনৈতিক দল। আর মহা মুশকিলের কথা যে সেই রাজনৈতিক দল তার জায়গায় থাকুক, কিন্তু স্বামী বিবেকানন্দ যখন শেখাচ্ছেন তখন যে কথাগুলো বলছেন সেগুলো তো আমাদের বুঝতে হবে। সেখানে উনি বলছেন যে ভারতবর্ষ তোমার মা, ভারতবর্ষের মধ্যে তুমি জন্মে রয়েছো, তুমি যা কিছু অর্জন করেছো এই দেশের থেকে অর্জন করেছো। এমনকি আজকে যদি আমার হাঁচি কাশি হয়, সেই হাঁচি কাশি আমি ওষুধ খেলে কমে না না খেলে কমে? একটা বড় অংশ হচ্ছে যে ওষুধ না খেলে কমে, একান্ত বাড়াবাড়ি হয়ে গেলে 2-3 দিন ধরে জ্বর, তখন ওষুধ খেতে হয়। তাহলে যখন ওষুধ না খেয়ে আমার কমে, এই যে ইমিউনিটি, এটা তো আমি পেয়েছি ভারতবর্ষের মধ্যে থেকে। লোকে বলে যে তোমার ওখানে অনেক দূষণ আছে, তোমার এখানে হ্যান আছে ত্যান আছে, কিন্তু আমাদের দেশের যে আয়ু, সেটা সারা পৃথিবীর আয়ুর কাছে ঈর্ষণীয়। মানে যারা কিনা সুস্থভাবে মোটামুটি খেয়ে দিয়ে বেঁচে আছে তাদের আয়ু কম নয়। আমাদের দেশের যে যুবশক্তি, সেই যুবশক্তি পুরো পপুলেশনের যে পার্সেন্টেজ, সেটা অন্য দেশের কাছে ঈর্ষণীয় যে এত যুবক যুবতী আমাদের দেশে আছে। তাহলে এইটা যদি আমার পুকুর ধারে যদি আমার বাড়ি হয়, অথবা আমার বাড়ি যদি একটা 5 স্টার হোটেলের মতো হয়, আমি তো ভারতবর্ষেই আছি, এখানেই ব্রিথ করছি, এখানকার খাবার খাচ্ছি, ভাত খাচ্ছি, মাছ খাচ্ছি, সুতরাং ভারত মাতা তারই সন্তান আমি, এইটা তো ভাবতে হবে। স্বামী বিবেকানন্দ এই জায়গাটা আমাদের কাছে খুব আনছেন যে তুমি ভারতবর্ষের সন্তান এবং মাতা। মাতাটা এখানে হচ্ছে খুব প্রাসঙ্গিক, যে ভারতবর্ষ মায়ের মতো তোমাকে প্রতিপালন করছে। পাশাপাশি আমি আমার রাজ্যের জন্যও ভাবছি যে আমার বাংলা ভাষার জন্য আমার খুব দরদ আছে। আমারই বাংলা ভাষা, এই ভাষার মধ্যে কি অদ্ভুত মাধুর্য আছে। এবং বিভিন্ন ভাষায় যারা গান করেন তাদের অনেকেই বলেছেন যে হ্যাঁ, পেটের জন্যে, উপার্জনের জন্যে, আমার শৈল্পিক প্রতিভার জন্যে আমি বিভিন্ন ভাষায় গান করেছি, কিন্তু বাংলা ভাষায় একটা অন্য রকমের সুইটনেস আছে। বহু মানুষ বলেছেন। তার মানে কি অন্য ভাষাগুলো কর্কশ? তা নয়, কিন্তু বাঙালি হিসেবে বাংলা ভাষার জন্য গর্ববোধ করবো বই কি। তাহলে এই যে বলছে বাংলা ভাষার জন্য গর্ববোধ করবো, আবার বলছে ভারত মাতা, এইটা না অনেক ব্যক্তির কাছে গুলিয়ে যাবে। তারা বলবে যে বাঙালির কথা যদি বলেন তাহলে ইনি ওই দলের, হ্যাঁ গায়ে এটা সাদা আছে আর একটা রং চাপিয়ে দিলেই উনি এই দলের। তো এই ভারতবর্ষের জন্য যখন, বাংলার জন্য যখন বলছে তখন ইনি এই দলের, আর ভারতবর্ষের জন্য বলছেন মানে ওই দলের। কিন্তু এই যে দলগুলো বলছে, এটা খুব গন্ডগোলের জায়গা। যে আমি বাংলার জন্য ভাববো, আমি ভারতবর্ষের জন্য ভাববো। অন্যভাবে ভাবতে গেলে ভারত মাতার যেন অনেকগুলো সন্তান, সেগুলো হচ্ছে রাজ্য, ইউনিয়ন টেরিটরি, অঙ্গরাজ্য, এই সমস্ত মিলিয়ে। সুতরাং দুটো মিলে আমাদের অস্তিত্ব। আমরা বাংলার ভালো চাইবো, একই সঙ্গে ভারতবর্ষের ভালো চাইবো। তোমাদের কাছে এই জায়গাটা খুব একটা পৌঁছতে পারলাম না বলেই আমার মনে হচ্ছে যে ভারত বাংলা করে ব্যাপারটা কিরকম কি হলো, সেটা একটা কেমন কেমন যেন হয়ে যাচ্ছে। যে আচ্ছা তাহলে এবারে ভারত বাংলা আর খাওয়ার টাইম কটায় হবে, সবগুলো মিলে আলোচনা করলেই বোধহয় মন্দ হয় না। তো এখানটাতে একটুখানি আর থাকবো 1-1.5 মিনিট, সেটাও একটা টিভি প্রোগ্রামের প্রসঙ্গে। সেটা হলো এই যে একটা টিভিতে অনুষ্ঠান হচ্ছে এইবারে নৌকার উপরেতে, সেটা হচ্ছে আর কি, নৌকার উপরে আমি বলবো কোন একটা বিষয়ে, রামকৃষ্ণ বিবেকানন্দ, বেলুর মঠ, এইসব নিয়ে বলবো। আর নৌকা খোলা হওয়া চমৎকার, ওটাতে শুটিং হয়, তোমরা হয়তো জানো। আর ওই যে একটু কাঁপে যে নৌকাটা, তারপরে দৃশ্যটাও যে কাঁপছে, ওটাও দেখতে চমৎকার লাগে। তার সঙ্গে জলটাকে একটু ফোকাসে আনা যায়, খুব চমৎকার লাগে। সেটা সিনেমা টিনেমা অনেক বড় এফেক্ট দিয়ে করা হয়। এটা একটা নিউজ চ্যানেল তারা এই অনুষ্ঠানটি করছিলেন, অনুষ্ঠানের পরে খুব জনপ্রিয় হয়েছে। তো সেখানে বেলুর মঠ সম্পর্কে বলছি, আর নৌকায় শুটিং, একজন অ্যাঙ্কার সেই ভদ্রলোক রয়েছেন, আমি বলবো এই সমস্ত করে পাঞ্জাবি পাজামা পরে বসেছিলাম। আর একটা কি খেয়াল হলো, একটা উত্তরীয়, সেটাও নিলাম, যে নিয়ে ঠিক আছে চলো এরকম ভাবে। পাঞ্জাবির সঙ্গে একটা উত্তরীয় দেখতে খারাপ লাগে না, কিন্তু কি বলবো সেটাই তো আসল। তো এবারে ক্যামেরাম্যান রেডি, শুটিংটা শুরু হবে। শুটিং হচ্ছে পোশাকি ভাষা আর কি, মানে ভিডিও শুরু হবে। এই যেমন এখন পবিত্রবাবু করছেন ভিডিও প্রাণারামের, আশা করি যারা আয়োজক তাদের সঙ্গে তো পরিচয় হয়েই আছে, ছেলে মেয়েদের সঙ্গে হয়তো পরিচয় হয়ে যাবে যে কি অসাধারণ কাজ তিনি করছেন। যে এই সমস্ত সৎ ভাবনা চিন্তা যেখানে যা হচ্ছে, যতদূর পারেন উনি ভিডিওতে রাখেন, এবং ইউটিউবের মাধ্যমে সেটা কত মানুষের কাছে, দেশান্তরের মানুষের কাছে পৌঁছয়। বিদেশ থেকে আমাদের কাছে ফোন আসে, আমি বা আমার মতো যারা এটার মধ্যে রয়েছি, যে ও প্রাণারামে ওইটা দেখলাম, আপনি ওই যে কথাটা বলেছেন, আমি ছেলেকেও বলেছি, এরকম ভাবে ভাবটা প্রচারিত হয়। সেটাতে উনি অক্লান্তভাবে পরিশ্রম করছেন। এরপর কি হাততালি দিতে বলবো ওনার জন্য, না বললেন? তো বলছিলাম যেটা, সেটা হচ্ছে ওই দিনকে ওখানে যিনি ভিডিও করছেন, তিনি
সব উত্তরীয় দিয়ে বসে আছি, হঠাৎ ওই যখন রোল করবে ক্যামেরা, তারপর আমি বলি, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, বললেন না, আমার উত্তরীটা খুলে নিয়ে চলে গেল। আমি বললাম যে এইটা নিয়ে চলে গেল কেন? নিয়ে গিয়ে দুজন তিনজন তার মধ্যে ফিস 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 করে নৌকোতেই কি একটা বোঝে রোজে বলে না ঠিক আছে, বলে আবার পড়িয়ে দিয়ে বললো এবার স্যার আপনি বলতে শুরু করুন। এইটা আমার কাছে বিরাট কৌতূহলের জিনিস হয়ে গেল যে উত্তরীয় খুলে নিয়ে গেল, আবার পড়িয়ে দিয়ে গেল। আর এই রঙের ম্যাচিং এর জন্য নিউজ চ্যানেল অতটা ব্যস্ত হবে না, সেটা অন্যান্য চ্যানেলে হতে পারে। তো আমি তো আমার মতো করে বললাম টললাম। পরে যখন গাড়িতে ফিরছি তখন জিজ্ঞেস করলাম, এই উত্তরীয় খুলে নিয়ে গেল কেন? সে স্যার কি বলবো। এবার নিউজ চ্যানেল যে থাকে, আবারও বলছি এটা আরেকটু বড়দের প্রসঙ্গ, তবু তোমরাও জানো হয়তো, এই নিউজ চ্যানেল এই দলের কথা বলে, এই নিউজ চ্যানেল রাজ্য সরকারের পক্ষে, ওই নিউজ চ্যানেল কেন্দ্রীয় সরকারের পক্ষে, এ তো আছে। আর যিনি যেদিকে তিনি সেই চ্যানেলটাই সাধারণত বেশিরভাগ দেখেন, অন্য চ্যানেল হলে বলে সরা 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 এই সমস্ত। তো এই যে জিনিসটা আছে তার সঙ্গে উত্তরীয়র কি? বলছে স্যার আপনার উত্তরে, তখন তাকিয়ে দেখলাম হ্যাঁ তাই তো, বাড়িতে যারা ছিল সেটা নিয়ে চলে এসছি একটা, তাতে সবুজ আছে, সাদা আছে, একটু হালকা গেরুয়া মতো আছে, এই মিলে ভারতবর্ষের পতাকা। এইবার ভারতবর্ষের পতাকা হতে তার চক্ষু স্থির হয়ে গেছে যে ভারতবর্ষের পতাকা, তো তাহলে আমাদের এখন যে রাজ্য সরকার, এটা কোন জামানা সেটা বলবো না, কিন্তু এখন যে আমাদের রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্রীয় সরকারের সম্পর্কটা কি, নিয়ে ওর উত্তরীয় খুলে নিয়ে চলে যাবে। উত্তরীয় খুলে নিয়ে গিয়ে সেখানে এসে দেখে টেকে তারপরে যেটা বলছে সেটা আরো অবাক। আমি বললাম তাহলে তারপর আপনারা কি বুঝলেন? না স্যার আমাদের সঙ্গে এখন কেন্দ্রের ভালোই চলছে, ওই জন্য দিয়ে দিলাম আবার। তো এই যে অবস্থাটা, যে বলতো যে আগে বলতো ভাগের মা গঙ্গা পায় না, এখানে হচ্ছে বক্তার কাঁধের উত্তরীয় স্থান পায় না। তো এখানে সে উত্তর নিয়ে চলে গেছে, গিয়ে ওরকম সব করছে, করে টোরে বললো যে এখন ভালো সম্পর্ক চলছে। এইটা তোমাদের কাছে বলতে চাইছিলাম। এটার সঙ্গে আরেকটা হাসির গল্প বলে শেষ করব, গল্প কিন্তু বাস্তব কাহিনী আমার জীবনের। তো এখানে এটা বলতে চাইছিলাম যে এই যে উত্তরী নিয়ে চলে যাচ্ছে, ওকে দোষ দিচ্ছি না, কেন না যিনি করছেন তার হাউস বলে দিচ্ছে যে আমাদের চ্যানেল যেরকম হয় সেরকমই, সে বিবেকানন্দই কেউ বলুক আর অন্য কোনো প্রসঙ্গই বলুক সে, কিন্তু আমাদের হাউস যা চায়, রাজ্য সরকারের দিকে যতটা যাব, কেন্দ্র সরকারের দিকে যতটা যাব, সেই মতো যেন ব্যাপারটা হয়, সেটাকে যেন লঙ্ঘন কোনো করা না হয়। এখনো জানছি যে রামকৃষ্ণ বিবেকানন্দ বললে আর লঙ্ঘন কি করবে, কিন্তু এই উত্তরীয় কালারের জন্য হতে পারে, সেই জন্য সে চাকরি বজায় রাখার জন্য ওটা করছে। দ্যাটস দ্য কম্পালশন। তোমাদের কাছে যে বার্তাটা আনতে চাইছি ওই শেষ গল্পটাতে যাওয়ার আগে, সেটা হচ্ছে যে এইটা সম্পর্কে খুব সাবধান থাকতে হবে, খুব সাবধান থাকতে হবে যে আমি কেন্দ্র ফেন্দ্র কিরকম একটা শোনায়, আমি ভারতবর্ষের কথা ভাববো, আমি বাংলার কথা ভাববো, এবং কোনো আমার সমবয়সী ছেলে মেয়ে, আমার থেকে বেশি বয়সী মানুষ যেন আমার মধ্যে এই বিষটা বপন করতে না পারেন যে ভারতবর্ষের ভালো ভাবা মানে বেঙ্গল উচ্ছন্নে যাক, বা বাংলার ভালো মানে ভারতবর্ষ পিছিয়ে যাক, ভারতবর্ষের অপমান হোক, এইরকম একটা বিচ্ছিরি জায়গায় যেন আমি না নিয়ে যাই নিজেকে। আমি চাইবো যে রাজনৈতিক দল তাদের কার্য করুন, আমি যাকে ভালো বুঝি তাকে আমি ভোট দেবো, কিন্তু আমার মনের মধ্যে একটা হার্ট, এই হার্টটাকে দ্বিখণ্ডিত করার মতো হয়ে যাবে যদি বলি ভারতবর্ষের ব্যাপারটা একরকম আর বাংলার ব্যাপারটা একরকম, ঝাড়খণ্ডের ব্যাপারটা একরকম, চেন্নাইয়ের ব্যাপারটা আরেক রকম। সুতরাং সবটা মিলে যে অখণ্ড ভারতবর্ষ, স্বামী বিবেকানন্দ, ভগিনী নিবেদিতা আমাদের কাছে এই অখণ্ড ভারতবর্ষের স্বপ্ন দেখিয়েছেন, এবং সমস্ত রাজনৈতিক দল মিলে এই অখণ্ড ভারতবর্ষের উন্নয়ন, আরে বাবা ভারতবর্ষের উন্নয়ন যদি যথাযথভাবে হয় তাহলে সমস্ত রাজ্য অঙ্গরাজ্য তাদেরও উন্নয়ন হবে। এই জায়গাটাতে বড়রা, বয়সে বড়, জটিলতায় বড়, কুভাবে বড়, যারা অনেক বেশি তাদের মধ্যে জটিলতা, তারা এটা করেন যে চলো এদেরকে হাত করা যাবে যদি বাংলার কথা বলি, এরা আমার ভোটার হয়ে যাবে, এদেরকে যদি ইয়ে করি ভারতবর্ষের কথা বলি, একে যদি ওই ধর্মের সঙ্গে লড়িয়ে দিই তাহলে আমি হিসেব করে দেখছি যে আমি বেশিরভাগ ছেলে মেয়েকে আমার দিকে পেয়ে যাব। এই বিষ নিয়ে যারা কিনা ঘোরাফেরা করছেন তাদের দীর্ঘায়ু আমরা কামনা করব, কিন্তু তাদের বিষের স্বল্পায়ু এবং অবসান আমরা চাইব। এই বিষ মুক্ত যে ভারতবর্ষ, সেটাকে গড়ে তুলতে হবে স্বামী বিবেকানন্দের আদর্শে আমাদেরকে ব্রতী হয়ে। শেষে যেটা বলবো সেটা হাসির গল্প, এটা দিয়ে শেষ করা উচিত হবে কিনা জানি না, কিন্তু তোমাদের জন্য এটা থ্যাঙ্কস অ্যাকচুয়ালি আমার, যে এতক্ষণ মনোযোগ দিয়ে শুনছো। এটা অনেকবারই বলছি যে আমার খুব ভালো লাগছে। এটা এখন সিরিয়াস কিছু দিয়ে শেষ করতে পারতাম, কিন্তু এই গল্পটা দিয়ে শেষ করবো। আমি জীবনে কোনোদিন এরকম একটা হাসির গল্প দিয়ে শেষ করিনি বা মজার প্রসঙ্গ দিয়ে শেষ করিনি, আজকে সরবেরিয়াতে সেটা করব। সেটা হচ্ছে যে স্বামী বিবেকানন্দের ওপরে একটা কোনো অনুষ্ঠানে আমাকে ডেকেছিল, এবং সেটা
আমার মা শুনে চমকে গেল, বলে এই কি রে, এইটাতে তোকে ডেকেছে? সেটা হচ্ছে যে একটা রান্নাঘরের অনুষ্ঠান। সে রান্নাঘরের অনুষ্ঠান, সেখানে তাদের কি হয় যে ওই কেউ একজন বিশিষ্ট মানুষ এসে কিছু বলবেন, এরকম মাঝে মাঝে কিছু থাকে। তোমরা দেখেছো হয়তো টিভি সিরিয়াল, সেখানে দোলের দিন সব দোলে, শিবরাত্রিতেও গেছে যে শিবরাত্রি নিয়ে গল্প। সে গল্প কোথায় ছিল কে জানে, তাকে কান ধরে নিয়ে এসে শিবরাত্রির প্রসঙ্গে দিয়েছে। মেয়েরা বউরা তারা সবে শিবের মাথায় জল ঢালছে, তারই মধ্যে কে কার সম্বন্ধে কিছু একটা কুচক্র করছে, এইসব বলে একটা কিরকম গল্পটাকে ঘেঁটে ওখানে নিয়ে চলে এলো। কিন্তু শিবরাত্রির দিন শিবরাত্রির কথা, আবার দোলের দিন দোলের প্রসঙ্গ, তার সঙ্গে আরো কিছু মশলা টসলা দিয়ে একটা গল্প। এদেরটা ওরকম নয়, কিন্তু ওরা বলেছে যে আমাকে বললো যে আপনি ফোনে ফোনে বললো যে আপনি 12ই জানুয়ারি একটু আসবেন আমাদের স্টুডিওতে। আমি বললাম কিসের? বলে ওই আমাদের রান্নাঘরের অনুষ্ঠান। সে নাম করছি না, করলেই জানো খুব পপুলার একটা অনুষ্ঠান। তো সেখানে একজন ভদ্রমহিলা, তিনি অ্যাঙ্কার। আমি বললাম যে রান্নাঘরের অনুষ্ঠান 12ই জানুয়ারি? তো উনি বলেন যে না, আপনি তো বলবেন যে স্বামী বিবেকানন্দ কি ধরনের খাবার খেতে ভালোবাসতেন ইত্যাদি ইত্যাদি, তো এইগুলো নিয়ে আপনি বলবেন, আর অ্যাঙ্কার কিছু একটা রাঁধবে, তো আপনি তার মাঝখানে মাঝখানে এগুলো বলবেন। বললাম যে না, এটা ঠিক ভালো লাগছে না ব্যাপারটা, কেন কিরকম হচ্ছে, আমি জানি ওরকম হয়। আমি বললাম যে আমি পরে জানাবো, তাহলে কতক্ষণ বাদে ফোন করবো ইত্যাদি। আমার মা শুনে বলি, তুই কি যাবি রে? তুই রান্নাঘরে কিছু চিনিস না, কি জিনিস দিয়ে কি হয় যে তুই রান্নাঘরের অনুষ্ঠানে যাবি? আমি বললাম যে না, ওটা বলেছে যে সে অ্যাঙ্কারি, মা দূর গিয়ে কাজ নেই, বিবেকানন্দ বলার কথা তুই অন্য জায়গায় বলছিস, এখানে যাবি কেন? সব 7-5 ভেবে ওদেরকে বললাম যে ভাই সরি, এটা একটু অন্য কোনো গেস্টকে নিয়ে নিন, নিয়ে করেন, হয়ে গেল। এই ঘটনার বছরখানেক বাদে বোধহয় গাড়িতে যাচ্ছি, তখন একজন ভদ্রলোক, তার স্ত্রী, তারা সব রয়েছেন, কোনো একটা অনুষ্ঠানে যাচ্ছি। তিনি আমাকে বললেন, আচ্ছা আপনাকে একটা অনুষ্ঠানে ডেকেছিল না, বা কোনোভাবে তিনি সেটা জেনেছেন? আমি হ্যাঁ দেখুন, যে ডেকেছিল ওই রান্নাঘরের আর আমাকে যেতে বলেছে। আমি বলে কেন জাননি আপনি এটা করলেন? ও কত লোক বিবেকানন্দের কথা জানতে পারতো, আপনি ওখানটা কেন না বললেন? তোমরা রেডি তো এরপরের অ্যানাউন্সমেন্টের জন্য? আমিও রেডি শেষ করবার জন্য, কিন্তু আমি বলছি এমনিও শেষ হবে। তো আমি আমাকে বলছে ততদিনে আমার মাথার মধ্যে একটা বুদ্ধি এসে গেছে যে আমি না গিয়ে ভালো করেছি। তো এরা যখন আমাকে গাড়িতে বলছে ইস আপনি গেলেন না, দেখুন আমি না গিয়ে ভালো করেছি, কেন বলবো? বলছে কেন? কারণ আমার যা অভ্যেস, উনি রান্না ফান্না করছেন, নানান রকম সব তার জল তেল নুন সমস্ত নানা রকম নিয়ে করছেন। তো এবার আমাকে যেই বলতে বলবে যে বিবেকানন্দ সম্পর্কে, আমি তো উদ্দীপ্ত ভঙ্গিতে হয়তো বলতে আরম্ভ করলাম, বিবেকানন্দের আত্মবিশ্বাস, ভারতবর্ষ, এটা ওটা সব রকম বললাম। তার সব শুনে তিনি বললেন হ্যাঁ এবার এটার মধ্যে ভালো করে জল ঢেলে দিলাম। এই যে জিনিসটা হবে, এই রিস্ক আমি নেবো না, সুতরাং সেখানে আমি যাইনি। যেন আমি তোমাদের সঙ্গে যে হাসির মেজাজে আছি, এবার আমার পক্ষে জাস্ট অসম্ভব সিরিয়াস কিছু বলবার, এইটুকুনি বলে এই প্রসন্নতাকে আমরা বজায় রেখে স্বামী বিবেকানন্দের প্রতি যাতে নত হয়ে নতুন জীবন গড়ে তুলতে পারি, সেই ব্রত নিয়ে তোমাদের সঙ্গে গুড বাই।